ম্যাম ওই যে কোশ্চেনটা ছিল যে 1 নাম্বার যে কোশ্চেনটা ছিল এখানে বলা ছিল যে একটা সেল মানে সিস্টেম হচ্ছে কি ডিজাইন করতে হবে, সেখানে হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম, এনার্জি জেনারেশন, পরে হচ্ছে ফর্মিং টিস্যু, আর হচ্ছে গিয়া মেইনটেইনিং ওয়াটার। ম্যাম এটা ম্যাম বুঝতেছি না, মানে জিনিসটা কি রেসপিরেটরি সিস্টেম দ্বারা কি আমি ম্যাডাম হচ্ছে গিয়ে যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা শ্বাস নিই, তারপর হচ্ছে গিয়ে ফুসফুসে যাই কিভাবে কাজ করে এইটা এটা বুঝলাম, ঠিক আছে, কিন্তু ম্যাডাম এনার্জি জেনারেশন এটা কি আমরা মাইটোকন্ড্রিয়ার কথা বলতেছেন ম্যাম? এনার্জি জেনারেট করে আসলে কিভাবে, যে আমাদের বেসিক জিনিসটা যেটা আমরা ইনটেক করি, নিউট্রিয়েন্টগুলো যে ইনটেক করি, নিউট্রিয়েন্ট হিসেবে তো না, রাইট? ও ম্যাডাম যেগুলো খাচ্ছি ম্যাডাম, খাওয়া দাওয়া, আচ্ছা ম্যাম বুঝতে পারছি ম্যাম। আর ম্যাম নিউট্রিয়েন্ট ফর্মিং টিস্যু দ্বারা কি এখানে মানে কিভাবে জিনিসটা করবো আমি বুঝতেছি না, যে টিস্যু যে মানে এটা হচ্ছে আপনার একটা সিস্টেম অফ সেল হয়তো আঁকতে হতে পারে। আমি ওখানে লিখেছিলাম যে একটা সেল যদি পারেন এনাফ, অর এ গ্রুপ অফ সেল ইউ ক্যান ড্র দ্যাট ফর এ সার্টেন কোয়েশ্চেন। মানে এখানে 4টা পার্টে আপনার যদি 4 রকমের সেল একে এক্সপ্লেইন করতে হয়, ইউ ক্যান ডু দ্যাট। অ্যাকচুয়ালি এটা ব্রড টাইপের, এজন্য হচ্ছে 4টাতে আপনি 4 রকমের কোয়েশ্চেনও অ্যাপ্রোচ করতে পারেন। একটাতে একটা সেল আঁকলেন, অথবা 2-3টাতে একটা সেল সিস্টেম আঁকলেন, আর 4টাতে বা যে কোনো 2টাতে গিয়েও এমন হতে পারে যে আপনার এ গ্রুপ অফ সেল দিয়ে ওই জিনিসটা এক্সপ্লেইন করতে হচ্ছে, যে মোর দেন ওয়ান সেল শুড বি দেয়ার ফর দ্য সার্টেন সিস্টেম অর সার্টেন টাস্ক, এরকম হতে পারে। ম্যাম 1 আর 2 নাম্বার যেটা, এটা তো হচ্ছে গিয়ে একটা ছবি আঁকলে ওইটার মধ্যে এক্সপ্লেন করা যাচ্ছে, বাট হচ্ছে গিয়ে যে ফর্মিং যে টিস্যুটা ওইটা কি হচ্ছে গিয়ে যে টিস্যু গুলা যেভাবে হচ্ছে গিয়ে ফর্ম করে ওইটার, হ্যাঁ, ওইটা হচ্ছে সেল ছবি। সেল সেল সেল, হ্যাঁ এরকম একটা আঁকতে পারেন। আচ্ছা, শুধু ম্যাম আইকা দেখাই দিলে তো হবে যে এখানে অনেকগুলো টিস্যু একসাথে একটা বানাচ্ছে, একটা একটা সিস্টেম অর্গান বানাচ্ছে বা একটা। অর্গানের একটা পার্ট তৈরি করছে, অর্গানটা তৈরি হওয়ার জন্য কিন্তু ওটারও আবার কম্বিনেশন দরকার। অথবা আপনি একটা অর্ডারের ফ্লো দিতে পারেন, যে সে একটা সেল থেকে সিস্টেম অফ সেল থেকে টিস্যু ফর্ম করলো, টিস্যু টিস্যু সিস্টেম থেকে একটা অর্গান, এরকম ফর্মেশন আসতে পারে। জি ম্যাম বুঝতে পারছি। আর কিভাবে আর এক্সপ্লেইন। ম্যাম লাস্ট অফ অল হচ্ছে গিয়ে এই যে 1 নম্বরে যে মেইনটেইনিং ওয়াটার, কোন ধরনের ওয়াটারটা মেইনটেইনের কথা বলতেছে ম্যাডাম? মানে এটা এটাতে বুঝলাম কোনো না। অ্যাবনর্মালিটি থাকবে না, একটা অর্গানিজমের প্রপার একটা স্ট্রাকচার হতে হবে, সেটাই হচ্ছে আমার অর্ডারটা। ও আচ্ছা বুঝতে পারছি ম্যাম, মানে হচ্ছে গিয়ে যেভাবে হচ্ছে গিয়ে হিউম্যান সেলটা হচ্ছে গিয়ে মানে হিউম্যান বডিটা হচ্ছে যেভাবে যে ওয়াটারে আছে ওই ওয়াটারে হচ্ছে গিয়ে হ্যাঁ, আমরা রাখতে হবে। বুঝতে পারছি ম্যাম। ইউনিট থেকে অর্ডার একটা প্রপার্টি, আমরা যেটা প্রথম স্লাইডটাতে দেখে আসছিলাম, যে এই প্রপার্টিটা থাকতে হয় সবার মধ্যে, ওই জিনিসটাই আসলে কোশ্চেনে বলা হয়েছে, রাইট? আর ম্যাম আর 2টা সমস্যা ছিল ম্যাম। ম্যাডাম এখানে যে 2 নাম্বার কোশ্চেনে যে সেলুলার সিস্টেম টু আইডেন্টিফাই দ্য বেসিক ফিচার্স অফ লাইফ, ম্যাম এখানে সেলুলার সিস্টেম দিয়ে কি আমরা কি ম্যাম মোবাইলের যে ম্যাডাম হচ্ছে কি একটা সেলের মধ্যে যে একটা এই যে ট্রান্স রিসিভার থাকে ওটা কিভাবে কাজ করে ম্যাম এগুলা? আমি আপনার অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, আপনি আরেকবার একটু যদি বলতেন। ম্যাম এখানে হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে বলছেন যে হচ্ছে কি যে সেলুলার সিস্টেম একটা ডিজাইন করতে বলছেন ম্যাডাম, যেটা হ্যাঁ, হচ্ছে যে আমার আইডেন্টিফাই দ্য বেসিক ফিচার্স অফ লাইফ। তো এই জিনিসটা আমি বুঝি না ম্যাডাম, এখানে আমার কি করতে হবে এক্স্যাক্টলি? মানে কিছু কিছু ফিচার আছে যে একটা আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট ফিচার আমরা ডিসকাস করেছিলাম না। এখন আপনি সেলুলার সিস্টেম ডিজাইন করে দেখাতে পারেন কি, যে এই সেলের মধ্যে এই টাস্কগুলো যে হচ্ছে রেগুলার, আমার এই টাস্কগুলো হচ্ছে, অথবা হচ্ছে আমার লাইফের জন্য এই বেসিক ফিচার আমার দরকার, সেগুলো পারফর্ম করার জন্য এনাফ ম্যাটেরিয়াল আপনার সেলে আছে কিনা, সেটা কি আপনি আইডেন্টিফাই করতে পারেন? এটাই হচ্ছে এই কোশ্চেনটা। মানে আপনি একটা সেল স্কেচও করতে পারেন, অথবা আপনি মানে সেলের কিছু বেসিক ইউনিট আলাদা আলাদা করে নিয়ে একটা সেলের ভেতরে দেখাতে পারেন যে হ্যাঁ এই অর্গানটাতে এই ফিচারটা পারফর্ম হবে আর কি, পারফরমেন্স হচ্ছে, এই অর্গানটা বা এই অর্গানেলটা এই ফিচারটা পারফর্ম করছে।
মানে আপনার হতে পারে একটা এখন একটা অর্গানিক এক্সাম্পল দিল হচ্ছে কি ম্যাম, ওই যে ক্রোমোজোম ক্রোমোজোম থেকে যে এখানে হচ্ছে কি ওই নিউক্লিয়াস থেকে যে মেসেঞ্জার আরএনএ বের হচ্ছে, পরে এখানে যে হচ্ছে কি প্রোটিন আমি সিনথেসিস হচ্ছে। প্রোটিন সিনথেসিস যে হচ্ছে ওইটার আমার ওই টাইপের আর কি একটা এক্সাম্পল দিয়ে দিলে হবে। যেরকম হ্যাঁ, যেরকম একটা এক্সাম্পল আপনার মানে একটা না বেসিক ফিচার্স মানে লাইফের যে বেসিক ফিচারগুলো আছে সেইগুলোর কাজ হচ্ছে আপনার সেল থেকে বা এক গ্রুপ অফ সিস্টেম অফ সেল থেকে, এটা আপনি দেখাতে পারছেন কিনা। বা একটা সেলের মধ্যে আপনার অনেকগুলো অর্গানেল থাকে না, জি ম্যাম। অনেকগুলো ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়ালগুলো আমাকে আমার লাইফের যে বেসিক ফিচার সেখানে সাপোর্ট করছে কিনা সেটা কি আপনি ও দেখাতে আচ্ছা, এবার বুঝতে পারছি। রাইট? জি ম্যাম। আর লাস্ট অফ অল হচ্ছে কি ম্যাম, এই যে ডোডো যে এক্সটিং হয়ে গেছে ম্যাম, এটার রিজনটা ম্যাম আমি হচ্ছে গিয়ে সার্চ করে পাইছি যে এটা হচ্ছে গিয়ে মানে ডোডোরা যেখানে পরিবেশে বাস করতো সেই পরিবেশটা ম্যাম হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টটা ম্যাম তাদের জন্য আস্তে আস্তে অনেক অস্বাস্থ্যকর হয়ে গেছিল, যার কারণে ওরা হচ্ছে আরো এক্সটিং। হচ্ছে এখানে ইনফ্লুয়েন্স ছিল বোধহয়, তাই না? হ্যাঁ ইনফ্লুয়েন্স ম্যাডাম, ওই ইনফ্লুয়েন্সটাই মানে অস্বাস্থ্যকর ইনফ্লুয়েন্সটা আসছে হচ্ছে কি হিউম্যান, তারপর হিউম্যানের কিছু হচ্ছে কি রেয়ারস নিয়ে আসছে, তারপর এখানে ডিফরেস্টেশন হয়েছিল, এই জিনিসটা কি বলে দিব ম্যাম? তো ম্যাম এখানে আমি বুঝতেছি না এখানে স্কেচ কি ম্যাম, আমরা যে গাছ কাটার এই জিনিসটাকে এটা দেখাবো আর কি, মানে ছবি এঁকে দেখাবো। আপনি জেনেটিক্যাল অ্যাপ্রোচ এখানে দিতে পারেন। জেনেটিক্যাল অ্যাপ্রোচ এখানে আমি ম্যাম কিভাবে দিব ম্যাম? এখানে তো হচ্ছে কি এক্সটিং এর রিজনটা হচ্ছে ডিফরেস্টেশন মূলত, যেটা হচ্ছে কি সায়েন্টিস্টরা হচ্ছে কি মেইন রিজন বলতেছে হচ্ছে কি ওইখানে বলা আছে যে হান্টারটা হচ্ছে কি কিছু ইনফ্লুয়েন্স রাখছে, বাট মেইন রিজন হচ্ছে কি তারা ওইখানে গাছ টাছ সব কেটে ফেলেছিল যে, আপনি যদি এর জন্য। খুব ভালো করে দেখেন তাহলে ইভলিউশনের ব্যাপারটা কিন্তু আসতে হবে আপনার এখানে। ইভলিউশনটা কোত্থেকে আসে যে আপনার মানে যে রিপ্রোডাকশন সিস্টেম সেখানে কোনো একটা বাধা তৈরি হলো, বা হচ্ছে আপনার সেখানে উইথ টাইম যে চেঞ্জটা যে মিউটেশনটা ইন্ট্রোডিউস হতে পারতো বা ওই পরিবেশের সাথে ওর যে মিউটেশনটা ইন্ট্রোডিউস হতে পারতো সেটা হয়নি। এটা হচ্ছে আমি জি ম্যাম, তার কোনো ডিফেন্সিভ সিস্টেম ছিল না। এক্স্যাক্টলি সেটা ইন্ট্রোডিউস কে করবে, তার সেলে আসতে থেকে এভলিউশন সিস্টেমের মানে এভলিউশনের যে থিওরি সেখান থেকে আমরা আনতে পারি জিনিসটা। আর সেটা আসবে হচ্ছে তার মানে যে বেসিক ডিএনএ হোক আরএনএ হোক যে ম্যাটেরিয়ালি তার জেনেটিক্যালি এভলিউশনটা অ্যালাউ করে, আমরা বোধহয় ডিএনএ আরএনএ চ্যাপ্টারে নিয়ে এটা পাই যে ওই ম্যাটেরিয়ালটা অ্যালাউ করতে হবে এবং তার জন্য একটা সার্টেন টাইম দরকার হয়। ওই সার্টেন টাইমটা যদি সে না পায় ইভলিউশনারি ইফেক্টের জন্য, এবং তার আগেই যদি তার জন্য এনভায়রনমেন্টটা বলে হোয়াট শুড আই ইউজ, কিছু ওয়ার্ডগুলো খুব সেন্সিটিভ এখানে, যে আমার এক্সটিংশন হওয়ার জন্য তার যে এনভায়রনমেন্টটা সুইটেবল ছিল তার জন্য, দ্যাট মিনস সুইটেড এনভায়রনমেন্ট থেকে তার একটা রাফ এনভায়রনমেন্টে চলে আসা এবং তার সাথে আরও কিছু এক্সটার্নাল ইফেক্ট, সেগুলো তার জেনেটিক্যালি মিউটেন্ট করার টাইমটা দেওয়া হয়নি, এই জন্য তার এক্সটেনশন হয়েছে। এটাই তো আমরা রিসার্চ থেকে পাচ্ছি, রাইট? জি তার মানে হচ্ছে যে এক্সটিংক্টের রিজনটা এভলিউশনের পয়েন্ট অফ ভিউতে আমি দেখাবো ম্যাডাম। এক্স্যাক্টলি আপনার সরাসরি এনভায়রনমেন্টাল যে রিসার্চটা হয়েছে যে ওখানে এনভায়রনমেন্টাল ইফেক্ট ইজ ট্রু, বাট ইউ নিড টু ডিসক্রাইব দ্যাট ফ্রম এভলিউশন পয়েন্ট অফ ভিউ। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে মিস, একটু যদি মার্কগুলো দিয়ে দেওয়া যেত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো, তাহলে না মিস কতখানি অ্যান্সার করবো এই জিনিসটা একটু বোঝা যায়। ইটস এ ব্রড টাইপ, এটাতে হচ্ছে একটু এক্সপ্লেইন করতে হবে, লেন্দি হবে। আমি যেগুলো ক্লাস টেস্টে করি সেগুলো হচ্ছে শর্ট টাইপ কোয়েশ্চেন, সেখানে আপনার খুব বেশি এক্সপ্লেইন করার দরকার হয় না এবং করাটা ঠিকও হবে না। যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টে আমি অলরেডি বলেছি আপনাদেরকে, ইটস এ ব্রড টাইপ কোয়েশ্চেন, ইউ নিড টু এক্সপ্লেইন থিংস উইথ ডায়াগ্রাম, মানে খুব বেশি কথা আপনি বলবেন না, হিস্ট্রি লিখতে হবে না, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেইন থিংস। এটার জন্য ডায়াগ্রাম আঁকতে হবে, কিছু কথাও লিখতে হবে। অন্যান্য ক্লাস টেস্ট কোয়েশ্চেনের কম্পেয়ারে এটা একটু লেন্দি। আপনারা যেরকম কিছু ব্রড টাইপ কোয়েশ্চেন দেখে আসছেন, এগুলো হচ্ছে ব্রড টাইপের এগেইনস্টে। ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের কোর্সে আপনারা যে ব্রড টাইপ কোয়েশ্চেন পান একটা সার্টেন কোর্স আউটকামের এগেইনস্টে, এটা হচ্ছে ওই সার্টেন টাইপ।
আমরা যখন কোশ্চেন করি আমাদেরকে অনেকগুলো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, কত পার্সেন্ট থাকছে, কতগুলো ডিরেক্ট একদম শর্ট আনসার হচ্ছে টু দ্য পয়েন্টে, কতগুলো ব্রড টাইপের হচ্ছে, সেগুলো সবগুলো আইটেম মিক্স আপ করতে হয়। তো এই অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছি যে ব্রড টাইপ আমরা তো আসলে ক্লাস টেস্টে নিব না, ক্লাস টেস্টে আমরা এত লেন্দি কোশ্চেন করবো না, এই জন্য আমরা ফাইনালে যেহেতু মিডিয়ে বা ফাইনালে আমরা এই টাইপের কোশ্চেন দেখতে পারি, এই জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া। ক্লিয়ার? জি মিস। অলরাইট, আচ্ছা আমরা কি তাহলে আজকে টাস্কে যাব? আমাদের ম্যাম কিসের ম্যাম হয়েছে? একটা কোশ্চেন ছিল Please, ম্যাম, এই যে অ্যাসাইনমেন্টের 2 নম্বর কোশ্চেনটা যদি একটু বুঝিয়ে বলতেন। 2 নাম্বার কোশ্চেনটা যেন কি ছিল রিফা? ম্যাডাম হচ্ছে সেলুলার সিস্টেমটা ম্যাডাম। এটা কি আমি এখন বুঝলাম না। জি ম্যাম ম্যাম। ইভ্যালুয়েশন নিয়ে বলেছিলেন ম্যাম, মানে ম্যাম আমি একটু লেটে জয়েন করেছি এই কারণে। লাস্ট ওয়ান ছিল, তার আগে যেটা বলেছিলাম অলরেডি ক্লাসে ডিসকাস করেছি, আপনি চাইলে ভিডিও হয়তো আরেকবার রিপ্লে করতে পারেন। যেটা হচ্ছে যে আমাদের একটা সেলের যে অর্গানেল গুলো আছে জি তার ম্যাম। সাথে আপনাকে রিলেট করতে হবে বেসিক ফিচার্স অফ লাইফ। লাইফের যে বেসিক ফিচার গুলো আছে সেটা আমার অর্গানেল গুলো বা আমার সিস্টেম অফ অর্গান যেটাই হোক না কেন, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার সেলের একটা সেলে এই পার্ট আছে, সেলে এটা এটা হচ্ছে অর্গানেল, এই জিনিসগুলো আমার বেসিক ফিচারে কে সাপোর্ট দিতে পারছে, এই বেসিক ফিচারগুলোর সাপোর্ট পুরো সেল থেকে আমার আসছে কি না, এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে ম্যাম, ডিজাইন বলতে কি স্কেচ বোঝানো হয়েছে? স্কেচেরই একটা ভার্সন আর কি। ম্যাম নট এক্স্যাক্টলি স্কেচ তাহলে? ম্যাম 2 নম্বরের জন্য কোনো এক্সাম্পল দেওয়া যাবে ম্যাম? হ্যাঁ এক্সাম্পল দেওয়া যাবে। না ম্যাম আপনি যদি একটু দিতেন আর একটু আইডিয়া হতো আর কি, ক্লিয়ার আইডিয়া। নি আইডিয়া দিলে তো এটা শেষই হয়ে গেল। না ম্যাম আমরা তো অনেক কিছু লিখবো ম্যাম, সেখান থেকে জাস্ট একটা ছোট কিছু। আচ্ছা যদি এমন হয় যে আপনারা আমারটা কপি করছেন তাহলে কিন্তু না আমি ম্যাম কপি হবে না ম্যাম, জাস্ট হচ্ছে আইডিয়া নিচ্ছি যাতে ম্যাম সিমিলার কিছু ওইটা আরো এক্সপ্যান্ড করতে পারি। alright, so please make sure you are not going to copy this idea. ওকে ম্যাম এটা শিওর। কিন্তু দেয়া যাবে না, আমি যেটা কথা বলবো। যেমন ধরেন একটা একটা অর্গানিজম যদি আমি এই মুহূর্তে রিকল করতে পারি যে আমাদের টেম্পারেচার রেগুলেশন হতো, যেটা একটা সার্টেন টাইপ অফ স্পেসিসে আমাদের ওখানে কি ছিল একটা এক্সাম্পল ছিল না যে একটা স্পেসিস তার বডি টেম্পারেচার আর এনভায়রনমেন্ট টেম্পারেচারের যে রেগুলেশন সেটা মেনটেন করছে, সেটা কোথায় হচ্ছে? তার স্কিনে হচ্ছে। স্কিনে কি আছে? তার সেল আছে, তাই না? জি ম্যাম। সেল থেকে টিস্যু, টিস্যু থেকেই তো তার পুরো স্কিনটা তৈরি হচ্ছে। তাহলে ওই যে একটা ইন্ডিভিজুয়াল সেল, ওর মধ্যে কি কি ম্যাটেরিয়াল আপনার থাকা দরকার টু মেনটেন দ্যাট টেম্পারেচার, ওটার মধ্যে তো টেম্পারেচার বা হচ্ছে তার স্টেবিলিটির জন্য কি কি থাকে? অনেক কিছু থাকে, যে সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসেবে ওয়াটার থাকে, বিভিন্ন ধরনের আয়ন থাকে, তারপর হচ্ছে পিএইচ ব্যালেন্স করার জন্য কিছু ম্যাটেরিয়াল থাকছে, আবার কিছু কিছু অর্গানেল থাকছে, সবাই মিলে এই অ্যাক্টিভিটিটা কি সাপোর্ট দিচ্ছে। ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট? এটি হচ্ছে দেখার বিষয়। অথবা ধরেন সেন্সিটিভিটি, আরেকটি ইফেক্ট ছিল না সেন্সিটিভিটি, বেসিক ফিচার অফ লাইফ। এই সেন্সিটিভিটিটা আসলে কোত্থেকে আসছে? যে আপনার একটা এক্সটার্নাল স্টিমুলাই যখন আসছে which is not from your own body or own organism যেটাই হোক, আমরাই হোক বা অন্য যে কোনো স্পেসিস হোক, তো এদের হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাই যে আসছে, সে রিসিভ করলো কি এক্সটার্নাল স্টিমুলাই হিসেবে, তার এগেইনস্টে তার রেসপন্ড করতে হবে। এটা যদি সাউন্ড হয় তাহলে কে কাজ করছে? তার কোন সিস্টেমটা কাজ করছে, এবং সেখানকার কিছু সেল কাজ করছে, সেলে তো অবভিয়াসলি ওটা সাপোর্ট থাকতে হচ্ছে। অথবা যদি ধরেন কেউ কেউ কোনো স্কিনের সাথে কন্ট্যাক্টে রিঅ্যাক্ট করে, সেটার জন্য নিশ্চয়ই তার ওখানকার প্রপার্টি আছে, একটা ইন্ডিভিজুয়াল সেল থেকেই তো এই জিনিসটা মেনটেন করা হয়। এবং উপরে কি থাকে? তার ওই সিস্টেম অফ টিস্যু যেটা রেসপন্ড, যেখানে স্টিমুলেটে আসছে, তার যে ইউনিটগুলো সেলগুলো সেখান থেকেই এই কাজগুলো হচ্ছে। কিভাবে হচ্ছে এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এরকম ধরে ধরে বেসিক ফিচার অফ লাইফ কয়েকটা আপনি এক্সপ্লেন করলেন ফ্রম ইন্ডিভিজুয়াল সেল। ম্যাম মূলত হচ্ছে এটা বাইরের ম্যাম মানে এনভায়রনমেন্ট ফাংশন দিব মানে ম্যাম ওই যে সেলগুলার ফিগার দিব এরকম কিছু?
এখান হ্যাঁ, সেলের আপনি একটা অর্গানেলও ইউজ করতে পারেন, পুরো আচ্ছা। সেলও ইউজ করতে পারেন। এখন আপনার উপরে, আপনি যে কটা ফিচার এক্সপ্লেইন করলেন সে কটার সাথে সাথে স্কেচগুলো করে দিলেন, ও আচ্ছা ম্যাম। বেশি ম্যাম কথা না দিয়ে স্কেচ। কয়টা এক্সাম্পল দিতে হবে? যত বেশি হয় ততই ভালো। ওকে ম্যাম। খুব হার্ড টাইপের বা অনেক রিসার্চ করতে হবে এরকম কোনো এক্সাম্পল টানতে যাবেন না। আচ্ছা মোটামুটি ধরেন রিজনেবল কিছু অ্যাক্টিভিটি দিয়ে দিলেন। ওকে। অলরাইট, আচ্ছা এখন আমরা একটু সরাসরি চলে যাই। আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে? আমাদের বোধহয় আজকে হবে, আর একটা ক্লাস হবে, আর একদিন আমরা একটা এক্সাম পাচ্ছি। ক্লাসেস 3 কবে দিচ্ছেন? 2 এর খাতা এখনো দেখতে পারি নাই, বসতে ম্যাম পারি। লাস্ট ক্লাসে দিলে ভালো হয়। ক্লাসে দ্যাট মিন্স 17। জি ম্যাম। সিলেবাস কোনটা হবে, ডিএনএ আরএনএ? জি ম্যাম, ডিএনএ আরএনএ দিতে পারেন। অলরাইট, তাহলে সিলেবাস হচ্ছে ডিএনএ আরএনএ, আমরা 17তে ক্লাসেস দিচ্ছি। আর এটার আমার মনে হয় কিছু পার্ট বাকি ছিল, তাই না? ডিএনএ আরএনএ আমরা কোন পর্যন্ত গেছি? সেন্ট্রাল ডগমা, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এগুলো করে ফেলেছি না? ডিএনএ আরএনএ কোনটা আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে, কি কি প্রপার্টি, সেগুলো আমরা এক্সপ্লেইন করেছি, রাইট? জি ম্যাম। ইয়েস ম্যাম। ডিড উই স্টার্ট জেনেটিক কোড? আমি জেনেটিক কোডটা না ম্যাম, এটা পড়ানো হয়নি। অলরাইট, আপনারা এটাও হয়তো আপনাদের মনে হবে এগুলো আপনারা দেখে আসছেন অলরেডি, হুইচ ইজ ট্রু। জেনেটিক কোড আমরা কোনগুলোকে বলছি, যে আমাদের জিন মানে হচ্ছে আমার যে টোটাল ডিএনএ, বড় পলিমার অফ নিউক্লিওটাইড না, পলিনিউক্লিওটাইড চেইন আমরা যেগুলোকে বলি, or sometimes we call them strands. And DNA got double strands. And from central dogma of life, we had an idea in replication stage. Through transcription, we got mRNA from DNA, and this mRNA will form, will synthesis this protein structure from amino acids through this translation process, right? আমাদের যে সেন্ট্রাল ডগমা অফ লাইফ ছিল, সেখানে আমরা দেখলাম যে রেপ্লিকেশনের একটা স্টেজে ডিএনএ থেকে আমরা পাচ্ছি ট্রান্সক্রিপশনের থ্রুতে এমআরএনএ বিভিন্ন অ্যামিনো অ্যাসিড নিয়ে ট্রান্সলেশনের থ্রুতে করছে কি প্রোটিন সিনথেসিস, which is very vital for our life forms, right? এটা ছিল আমাদের বেসিক স্ট্রাকচার। এখন এই যে আমাদের লাইফের জন্য প্রোটিন দরকার, প্রোটিন সিনথেসিস অ্যাকচুয়ালি তো ওটা আসছে ডিএনএ থেকে, কিন্তু ডিরেক্টলি ট্রান্সলেশনের থ্রুতে এটার কোড করছে হচ্ছে আরএনএ, এমআরএনএ। আরএনএতে কি কি আছে? আরএনএতে আমার আছে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন। অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন, ইউরাসিল হচ্ছে পিরিমিডিন, রাইট? এগুলোর বিভিন্ন কম্বিনেশন কতগুলো হতে পারে, সেগুলোই হচ্ছে আমার এক একটা কোডন। এগুলোকে আমি যদি যাই একটু এই ভিডিওতে আমি একটু প্লে করে আসি, আমরা এগুলোকে কিরকম মানে কয়ভাবে সাজাতে পারি। উই হ্যাভ 2 purines, 2 pyrimidines, 4টা। এই 4টা নিয়ে আমি যে কয়ভাবে সাজাতে পারি তার পেছনে একটা লং হিস্ট্রি আছে। আমাদের গ্রুপ অফ সায়েন্টিস্ট এই প্রজেক্টে পারফর্ম করছিলেন, যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের সায়েন্টিস্টরা এই জেনেটিক কোডকে ডিকোড করার কাজে বা এই জেনেটিক কোড ফর্ম কিভাবে হয় সেটার পেছনে কাজ করেছেন। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ক ছিল, পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, বায়োলজি, অফকোর্স মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, দেন ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, গাইস, সবগুলো ফিল্ড থেকে লোকজন সেখানে ইনপুট দিচ্ছিলেন। তো একজন ফিজিসিস্ট যিনি ছিলেন জর্জ গ্যামাও, ওই ভদ্রলোকের একটা আইডিয়া ছিল, এই যে কোডনটা আমার এমআরএনএ থেকে যেহেতু প্রোটিন সিনথেসিস হচ্ছে, তাহলে আমার 4টা নাইট্রোজেনাস বেস, এদের ওরিয়েন্টেশন কেমন কেমন হতে পারে, সেটার পসিবিলিটি হচ্ছে 3 নাইট্রোজেনাস বেসের এক একটা করে গ্রুপ হবে, এবং এই 3 গ্রুপ অফ নাইট্রোজেনাস বেস তাদের ওরিয়েন্টেশন যেটা হয় যে 4 ডিফারেন্ট টাইপ অফ নাইট্রোজেনাস বেস যদি 3টা করে গ্রুপ করে, তাহলে পারমুটেশন কম্বিনেশন থেকে আমার ফর্মুলা আসছে কি 4⁻³ টাইপ কম্বিনেশনে আমি তাদেরকে সাজাতে পারবো।
যদি আমরা একটা একটা করে নিই, এটা খুব কন্ট্রাডিক্টরি ছিল ওই সময়ে, বিকজ দ্যাট ওয়াজ আ নিউ আইডিয়া সামওয়ান টোল্ড ফর দ্য ফার্স্ট টাইম, রাইট? এই জন্য হচ্ছে সবাই অবশ্যই করবেন। আমি যদি একটা একটা করে নিতে পারতাম নাইট্রোজেনাস বেস, আমি একইভাবে সাজাতাম, তাহলে আমি 4 ভাবে সাজাতে পারতাম। উই গট 20 অ্যামিনো অ্যাসিডস which are necessary for lives. আমি যদি এই 4টা নাইট্রোজেনাস বেসকে 2টার সেট করে নিই, এটাকে আমরা একটা করে নিলে বলি সিংলেট, 2টা করে নিয়ে ডাবলেট, এই ফর্মে সাজালে আমি 16 ওয়েসে সাজাতে পারি, রাইট? বাট ইফ উই হ্যাভ ট্রিপলেটস, মানে 3টা করে করে আমি যদি বেস নিয়ে ওরিয়েন্টেশন করি বিভিন্নভাবে, দেন আই ক্যান হ্যাভ 4⁻³ টাইপস অফ ওরিয়েন্টেশনস। মানে আমি এটাকে 4⁻³ মানে হচ্ছে 64 টাইপে সাজাতে পারবো। কিন্তু এটাকে হিউজ না কম্পেয়ার টু 20 অ্যামিনো অ্যাসিড টাইপস? ইয়েস ম্যাম। এই জন্য এটা প্রথমে কেউ বিশ্বাস করেনি, আনবিলিভেবল। এরপরে যেটা হয়, আরেক ভদ্রলোক হরগোবিন্দ খোরানা, তো এই ভদ্রলোকের কাছে কিছু ডাটা ছিল mRNA থেকে যে সিনথেসিস প্রসেস, তো উনি কিছু ডাটা দেখেছেন যে কোন কোন ওরিয়েন্টেশনগুলো এখানে সম্ভব হচ্ছে অ্যামিনো অ্যাসিডের থ্রুতে প্রোটিন ফর্মেশন, প্রোটিনের চেইনগুলো উনি দেখেছেন। এখন এখানে এই ডাটাটা সাপোর্ট দিয়েছে এই থিওরি যে অ্যাকচুয়ালি একটা সেট অফ কোডন থেকে একটা অ্যামিনো অ্যাসিড হবে, নট লাইক দ্যাট। এমন হতে পারে মোর দেন ওয়ান, 2টা 3টা বা এর চেয়ে বেশি সেটেরও কোডন নিয়ে একটা অ্যামিনো অ্যাসিড ফর্ম করতে পারে। আবার এমনও হতে পারে যে একটা অ্যামিনো অ্যাসিডের পার্ট একটা কোডন থেকেই আসছে। এরকম 20 অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন এর জন্য নেসেসারি ফর লাইফ, সেটা সিনথেসিস করলো, সেটা বানালো স্ট্রাকচারটা। এখন এটা যে পসিবল 64 ওয়েসে আমরা দেখলাম কোডনগুলো, সেই কোডনগুলো সবগুলোই কিন্তু অ্যামিনো অ্যাসিড ফর্মেশনে আসছে না। কিছু কিছু আবার আছে স্টপ কোডন, যেটা স্টপের কমান্ডটা জেনারেট করছে, নাও ইউ নিড টু স্টপ। তাহলে এখন এর মধ্যে 3টা কোডন আছে যেটা স্টপ কোডন, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি। তো এই 3টা স্টপ কোডন ছাড়া বাকি 61 দে উইল ফর্ম অ্যামিনো অ্যাসিডস। তো এটা হবে হচ্ছে ইউনিভার্সাল কোডন, মানে হচ্ছে আমার জিনের ভেতর একটা সেট অফ কোডন যে মিন করে, ককরোচের একটা জিনের ভেতর ওই সেট অফ কোডনটা একই মিনিং থাকতে হবে, উইথ সাম 1 or 2 ডাইভার্সিটিস, মানে একটা দুইটা এর মধ্যে ডিফারেন্ট থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার একটা কোডনের সেট একটা জিনিসই মিন করতে হবে। দ্যাট মিনস দ্যাট শুড বি ইউনিভার্সাল। এখন মানে নন অ্যাম্বিগুয়াস মিনস হচ্ছে একটা থেকে একটাই আমার অ্যামিনো অ্যাসিড আসবে, যেটা না, এটা আমি অলরেডি বললাম। কিছু কিছু কোডন হচ্ছে কাজ করবে কিভাবে, যে আপনার কিছু কিছু কোডন আবার ওই আপনার চেইন বা কিছু পলিপেপটাইড চেইনও ফর্ম করতে পারে। এটা আমরা দেখলাম mRNA মেটা-আরএনএ যে ফর্মেশনটা, সেটা এখান থেকে হতে পারে। তো আমরা এখন দেখব অ্যাকচুয়ালি আমি যে কোডনগুলোর কথা বলছি সেগুলো ওরিয়েন্টেশন কি কিভাবে হওয়া সম্ভব। Yeah. Can you see this chart? আমার কয়টা কোডন ছিল? আমার 64 কোডন ছিল। সেটা কিভাবে সাজানো সম্ভব? 64 is a huge number. আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা চার্টের মতো করি। ফার্স্ট পজিশনে সবগুলো ইউ আমি ফিক্স রাখছি, সেকেন্ড পজিশনে সে আমি সবগুলো ইউ ফিক্স রাখছি। তাহলে আমি এটাকে কয়ভাবে সাজাতে পারবো? হোয়াট ইউ থিঙ্ক? শুধু থার্ড পজিশন যখন আমার ভেরিয়েবল, তখন এই ওরিয়েন্টেশন কয়ভাবে আমার হতে পারে? ফার্স্ট আর সেকেন্ড পজিশন ফিক্সড, থার্ড পজিশন হচ্ছে ভেরিয়েবল। এনিওয়ান? ম্যাম বুঝি নাই বলছি। আমি ফার্স্ট আর সেকেন্ড পজিশনে দুইটা লেটারকে ফিক্স করব, সে ইউ এন্ড ইউ, ইউরাসিল। থার্ড পজিশন ভেরি করবে, তাহলে কয়টা কম্বিনেশন এখান থেকে আসতে পারে? ম্যাম বুঝতেছি না জিনিসটা। এখনো ক্লিয়ার হয়নি ম্যাম কনসেপ্টটা। আপনি একদম আপার লেফটের এটা দেখেন, আপার লেফট যে
ইনপুটটা আছে আমার সেলে। এই যে এই টেবিলটাতে আপার লেফটে দিকে তাকান। আপার লেফটে আমার ইউ আর ইউ ফার্স্ট আর সেকেন্ড পজিশনে ফিক্স না? জি ম্যাম। থার্ড পজিশন যখন ভেরি করবে তখন আমি এখানে কয়টা আউটপুট পাচ্ছি? ম্যাডাম 4টা। এক্স্যাক্টলি 4টা। এখন আমি শুধুমাত্র ফার্স্ট পজিশনটা ফিক্স রাখি। ধরেন আমি ফার্স্ট পজিশনে সি সাইটোসিন ফিক্স রেখেছি, বাকি 2 পজিশন ভেরি করবে, তাহলে কয়টা আউটপুট আসা সম্ভব? 6টা ম্যাডাম এখানে 4টা 16টা 16টা আসবে। এইভাবে আমার এই টেবিলটা পুরোটা ফর্ম করেছে। এখন আমাকে বলেন আমি ফার্স্ট পজিশনে ইউ, সেকেন্ড পজিশনে এ ফিক্স রেখেছি, থার্ড পজিশনে শুধুমাত্র পিউরিন গুলো ভেরি করাবো, কয়টা কম্বিনেশন সম্ভব এবং কি কি? ম্যাম থার্ড পজিশনে কি ম্যাডাম? পিউরিন। পিউরিন কে কে? অ্যাডেনিন আর গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন। আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে গিয়ে ম্যাডাম 2টা হবে শুধু। এক্স্যাক্টলি 2টা হবে। কি কি? আমি ইউ ফার্স্ট পজিশনে রেখেছি, এ অ্যাডেনিন সেকেন্ড পজিশনে রেখেছি, ইউরাসিল অ্যাডেনিন। ম্যাডাম তাহলে ইউ ডাবল এ আর ইউএজি। এই যে 2টা কোডনের কথা আপনি বললেন, এই 2টাই আসলে স্টপ কোডন। জি ম্যাম। স্টপ কমান্ডে জেনারেট করছে এখানে। অলরাইট, তো এরকম টাইপের কোশ্চেন আপনাদের হয়তো আসতে পারে, যেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করলাম। আমাদের কম্বিনেশন গুলো কয়টা হতে পারে, কিরকম ওরিয়েন্টেশনে, আমি কোন পজিশন ফিক্স রাখলে কয়টা কম্বিনেশন পাচ্ছি। এরপর হচ্ছে মানে আমাকে এই পজিশনে আমি এইটা এটা ফিক্স রেখে বাকিটা এভাবে ভেরি করালে কি কি আউটপুট পাচ্ছি, সেটা তো সবাই এখন আনসার দিতে পারবেন না এখান থেকে। জি ম্যাম। অলরাইট, ভেরি গুড। এখন আমরা কোডনের প্রপার্টি যেটা, সেটা অলরেডি দেখে আসছি, ভিডিওতে দেখে আসছি, একটু বলেছি। যেটা জেনেটিক কোডটা যে ফর্ম করছে সেটা কি আমাদের প্রোটিন সিনথেসিস করছিল এমআরএনএ। আরএনএ তে আমার আছে কে কে? অ্যাডেনিন গুয়ানিন 2টা পিউরিন, পিরিমিডিন কে কে? সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল 4টা। তাহলে এখন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল 4টা থেকে 3টা কম্বিনেশন নিয়ে একটা একটা কোডন হচ্ছে, এবং এদের মধ্যে ওভারল্যাপিং হবে না, মানে পাশাপাশি বসবে, একটার গায়ের উপর একটা থাকবে না। এবং এরপরে হচ্ছে মাঝখানে কমা দিয়ে আমি 2টা কোডনকে বোঝাবো না, কমা বলে কোনো ক্যারেক্টার মাঝখানে আসতে পারবে না। নন অ্যাম্বিগুয়াস মানে যে একটা থেকে একটা প্রোটিন হচ্ছে, ব্যাপারটা এরকম বিভিন্ন রকম ভাবে হতে পারে। 2-3টা থেকে একটা প্রোটিনের একটা অ্যামিনো অ্যাসিড হতে পারে, আর প্রোটিনের পার্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এমন হতে পারে যে একটা থেকে একটা অ্যামিনো অ্যাসিড ফর্ম হলো, বাট এটা ইউনিভার্সাল হতে হবে যে আমার ক্ষেত্রে বা হিউম্যানের ক্ষেত্রে যেরকম মিনিং, সেটা অন্য স্পেসিসের ক্ষেত্রেও একই রকম মিনিং, উইথ 1 or 2 এক্সেপশনস, রাইট? ম্যাডাম এই কোডগুলো কি ম্যাডাম? এগুলো কি ম্যাডাম মানুষের ক্যারেক্টারিস্টিক ক্যারি করে ম্যাডাম? আসছি আমরা একটার পর একটা, একটু পরে দেখতে পাবেন। এখন আমরা আলোচনা করব হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে। হিউম্যান জিনোম প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি? কার্সার খুঁজে পাই না মাঝে মাঝে, which is very odd. হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা হয়েছিল যে হিউম্যান, আমরা জিন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? যে আমাদের ডিএনএ এর একটা পার্ট। আমাদের ডিএনএ আপনাদের মনে পড়ে কিনা, আমরা বলছিলাম বিলিয়ন স্কেলে হচ্ছে বেস পেয়ার থাকে, তাই না একটা ডিএনএ তে? জি ম্যাম। এটা অনেক লম্বা হয়, লং একটা ডিএনএ। এই ডিএনএ এর একটা পার্ট হচ্ছে জিন, একটা পার্ট ধরেন একটা সেগমেন্ট হচ্ছে একটা জিন। জিন এর পরের সেগমেন্টে আরেকটা জিন, সেটা হতে পারে কি আগেরটা চেয়ে একটু বেশি লম্বা বা একটু ছোট, রাইট? ইট ক্যান হ্যাপেন। এটা একটা সেগমেন্ট হচ্ছে একটা জিন। এরকম একটা ডিএনএ তে অনেক জিন আমরা পেতে পারি। জিনের মধ্যে কোডন গুলো ধরেন আমাদের ডিএনএ থেকে কে থাকে? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন। জি ম্যাম। কম্বিনেশন অনেক ডিফারেন্ট হতে পারে না? দেখেন ভেরি করছে, কিন্তু আপনি যদি এই ওরিয়েন্টেশনটা একটু খেয়াল করতেন তাহলে দেখুন যে সবসময় এরা ভেরি করছে। তাহলে একটা জিনের একটা ডিএনএর একটা সেগমেন্ট, একটা সার্টেন সেগমেন্ট হচ্ছে আমার একটা জিন। এই সার্টেন সেগমেন্টে একটা সার্টেন পার্টের ওরিয়েন্টেশন অনেক রকম হতে পারে। তাহলে আমি যদি আমাকে বুঝতে যাই, তাহলে কি আমার জেনেটিক কোডকে ডিকোড করতে পারতে হবে, অথবা কোন জিনটা আমি
কোন স্কিন কালার শো করবো সেটা দেখাচ্ছে, আর কোন জিনটা আমার ভিতরে ওই আরেকটা স্কিন কালার আছে যেটা সাপ্রেসড সেটা শো করছে, এটা আইডেন্টিফাই করতে পারতে হবে। আমি বললাম একটা প্রপার্টি, এরকম আমার হিউজ প্রপার্টি আছে না, আমরা তো মানে খুব কমপ্লেক্স একটা অর্গানিজম। এই অর্গানিজমের এই সবগুলো প্রপার্টি জেনেটিক কোড থেকে ডিকোড করা ইজ ভেরি কমপ্লিকেটেড টাস্ক অ্যান্ড নিডস টাইম, রাইট? এইরকম একটা সার্টেন টাইম থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এক্সপেরিমেন্ট চলছে এগুলোর উপরে, জেনেটিক কোড কোনটা কি ডিকোড করে এবং কোনটার এগেইনস্টে কোনটা রিপ্লেস করলে আবার সেটার মিনিং কি দাঁড়ায়, এই সবগুলো মিলে একটা ডাটা স্টোর করে রাখা, এটা হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। এটা অ্যাকচুয়ালি ইউএস বেস একটা প্রজেক্ট। একটা ক্রোমোজোমের একটা জায়গার একটা ডিএনএ তে তার মধ্যে যে জিন সেটা ডিকোড করা ইজ ভেরি কমপ্লিকেটেড। এরকম আমার সেভারাল বিলিয়ন্স অফ কম্বিনেশন থাকতে পারে বেস পেয়ারে। এইরকম মানে বিলিয়ন তো একটা ডিএনএ দিয়ে থাকে, জিনে মোটামুটি হান্ড্রেডস অর মিলিয়ন্স এরকম কম্বিনেশন থাকতে পারে, যেটা হবে যে এগুলোকে ডিকোড করা ইজ ভেরি টাফ জব, তাই না? এইটা যে প্রজেক্টে করা হয় সেটাই হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। এটা আমরা দেখে আসি এটা আসলে কোথায় কিভাবে করা হয়। এই প্রজেক্টে এখানেও এটা মাল্টিডিসিপ্লিনারি, যে অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকজন এখানে কাজ করবেন, ইনক্লুডিং ইউ গাইস, কম্পিউটার ইঞ্জিনিয়ারও লাগবে এখানে। তো এটা আমরা প্রথমে চেষ্টা করব যে আমরা প্রথমে ছোট ছোট স্পেসিস নিয়ে কাজ করার, যেটা এখানে হয়েছে অলরেডি, কিছু কিছু স্পেসিস নিয়ে কাজ হয়েছে। এবং সেটা হচ্ছে আমাদের জেনেটিক কোডটা যেহেতু ইউনিভার্সাল, যে প্রোটিন ফর্ম আমরা করছি, আমাদের বডিতে যে প্রোটিনগুলো আছে অ্যামিনো অ্যাসিড থেকে ফর্ম হয়, সেটা করছে এমআরএনএ, সেটা আমরা অলরেডি জানি সেন্ট্রাল ডগমা অফ লাইফের থ্রুতে। এবং সেই এমআরএনএর যে আমার বেস পেয়ারগুলো বেসগুলো সেগুলো আমরা জানি নাইট্রোজেনাস বেস। এগুলো ডিকোড করাটা কিভাবে সম্ভব, আমার জিনে বা আমার ডিএনএতে গিয়ে এখন ওই ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম করে কাজ করছে সেটা ডিকোড করা কিভাবে পসিবল, সেটা জানার জন্য আমাকে ছোট ছোট অর্গানিজম নিয়ে আগে কাজ শুরু করতে হবে। বেশি করা হয় মাউস নিয়ে। মাউস হচ্ছে আমাদের ব্রেইনের সাথে অনেক বেশি রিলেটেড। মাউসের ব্রেইনটা যেরকম কমপ্লিকেটেড, আমাদের ব্রেইনও অনেকটা ওরকম কমপ্লিকেটেড, অবভিয়াসলি নট দ্য সেম, বাট অনেকটা রিলেশন আছে। তো এরকম আমাদের সাথে সিমিলারিটি আছে কিছু কিছু, এরকম কিছু স্পেসিস নিয়ে আমরা কাজ করবো, লোয়ার স্পেসিস। বাট কিছু আবার স্পেসিসে কাজ করতে হলে আমাদের এথিক্যাল ইস্যু অ্যাড্রেস করতে হয়। এই সবগুলো টার্গেট নিয়ে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট। এগুলো স্টোর করা হচ্ছে একটা ডাটাবেসে, যেটা আমরা পরবর্তীতে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যেতে পারবো, মানে ড্রাগ ইন্ডাস্ট্রি যে তৈরি হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের দিকে যেতে পারবো, এরকম একটা পসিবিলিটি থাকতে হবে। আর একটা কি জিনিস সেখান থেকে আসতে হবে, যে আমার ফিউচার যদি আমি কোনো অর্গান ডেভেলপ করতে যাই ফর হিউম্যান বিং, তাহলে আমি ডেভেলপ করতে পারবো এবং প্রপারলি কাজ করবে, সেটা একটা টার্গেট হতে পারে। এখানে আবার কিছু ঝামেলাও আছে। হোয়াট আর দোজ ইজ ভেরি ডিফারেন্ট টাইপ অফ ইস্যুস। প্রথমে আমরা দেখি যেগুলো গোল কি ছিল, যে আমরা অলরেডি যেটা বললাম যে জিনগুলোকে ডিকোড করা, কোনটা কি মিন করছে সেগুলো। এরপরে হচ্ছে ডাটাবেস এটা তৈরি করা এবং সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি, এথিক্যাল, লিগাল, সোশ্যাল, এই তিনটা ইস্যুস। এথিক্যাল ইস্যু তো আমরা সবাই জানি, হিউম্যান নিয়ে কাজ করতে হলে এটা কাজ করা ঠিক হবে কিনা সেটা খুব বড় একটা কোশ্চেনেবল এটা, তাই না? আর কিছু লিগ্যাল ব্যাপারও থাকে, যদি মানে এখান থেকে ডিকোড করে কেউ যদি ক্লোন করে ফেলে, সেটা কি লিগ্যাল ইস্যুতে যাবে, যে ক্লোন করাটা লিগ্যাল আর ইলিগ্যাল। ক্লোন ব্যাপারটাতে আমরা এখনো ফিকশন পর্যায়ে আছে, সায়েন্স ফিকশনের বিভিন্ন যে স্টোরি তৈরি হয় ক্লোন নিয়ে, সেখানে আমাদের অনেক ধরনের ইস্যুস অ্যারাইজ হতে পারে, সেগুলো দেখানো হয়। সেগুলো কি সোশ্যাল ইস্যুস থাকতে পারে, প্লাস লিগ্যাল ইস্যুস, যে লিগ্যাল কি না, আমরা কোন প্রসেসে এটা ব্যবহার করছি, আর উই ট্রিটিং হিউম্যান বিংস অ্যাজ হিউম্যান বিংস অর সামওয়ান এলস। আমরা
যারা ন্যাচারাল বন্ড বলবো আর যারা হচ্ছে ক্লোন, সেগুলোর মধ্যে কি আমরা পার্থক্য করছি? তারা যখন সোসাইটিতে ইন্ট্রোডিউস হতে পারে বলে একটা পসিবিলিটি থাকবে, আমরা এটাকে কিভাবে অ্যাড্রেস করব? Should we be superior to them? Are we gonna treat them as human being or not? Why not? এটা আমাদের কমপ্লিকেসি তৈরি করবে কিনা? তাদের মধ্যে আবার আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাড্রেস করে বা জেনেটিক মিউটেশন ঘটানোর চেষ্টা করব কিনা আর্টিফিশিয়ালি, সবগুলো ইস্যু অ্যাড্রেস করার জন্য ধরেন মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্কের এখানে একটা পসিবিলিটি থাকে। Is it clear for you? জি ম্যাম। Okay. So it's a very complicated and very sensitive issue. But we had some results which are here. আমি যখন প্রথম দিকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা বলেছিলাম না, যে আমার বেস পেয়ার কতগুলো থাকলে কত লং হবে, এখানে যেটা দেখানো হয়েছে বেস পেয়ার কতগুলো থাকলে কত কিলোবাইট স্পেস আপনার স্টোরেজে লাগবে। হিউম্যান জিনোম প্রজেক্টে তো স্টোর করার জন্য ডাটাবেস তৈরি হয়। এখন আমি যদি খুব লো লেভেল একটা স্পেসিস দেখি, একটা ভাইরাস, তার জন্য আমার কিলোবাইট এনাফ, কিলোবাইট স্পেস, সাম কিলোবাইটস, রাইট? বাট for some bacteria it's gonna be kilobyte as well, but some can have spaces in megabyte scale. কারো কারো বেস পেয়ার এত বেশি হয় যে মেগাবাইট স্কেলে আমার ডাটা স্টোরেজ হয়। বাট আমি যদি খুব কমপ্লিকেটেড কোনো অর্গানিজম দেখি, যেমন একটা প্ল্যান্ট, বড় সড়ো কোনো প্ল্যান্ট নিয়ে, it got 130 gigabyte and very long DNA, অনেক বেস পেয়ার আছে এখানে। আমি যদি আরো কিছু মানে ছোটখাটো অ্যানিমাল দেখি, তাহলে এত বেশি স্পেস লাগবে না, মেগাবাইট স্কেল শুড বি এনাফ। বাট ফর সাম কমপ্লিকেটেড mammals it should be gigabyte, and for some fish it's also some 130 gigabyte. তো এরকম করে করে আমাদের হচ্ছে বেস পেয়ারের নাম্বার এখানে দেয়া আছে। তো এটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি একটা ডাটা দেয়া, যে এই কতগুলো বেস পেয়ার কোন স্পেসিসে থাকছে। সেটার জন্য স্টোরেজ আমরা যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন পেতে পারি, এর জন্য আমার ডিএনএ কতটা লং হবে, ঠিক আছে? আপনাদের ডাটা। এরপরে আমরা দেখব যে এখানে আর কোনো ইস্যুস তৈরি করা সম্ভব কিনা, যে আমার যখন আমরা ড্রাগ ডিজাইন করি বা হচ্ছে আমরা কোনো স্পেশাল ইফেক্ট দেখি, তখন আমাদের দেখতে হয় যে হিউম্যান বা অন্য কোনো স্পেসিস আমরা যার কথাই বলি না কেন, তার গ্রোথ কিরকম হচ্ছে, তার মধ্যে ট্রান্সফার অফ ইনহেরিটেন্স কেমন করে হচ্ছে। কিছু হয় ছোট থেকে বড়, যেটা আমরা গ্রোথ হরমোনগুলো কাজ করে আমাদের, এবং আমাদের হচ্ছে সেল ডিভিশন হয়, যেটা আমরা একটু পরে দেখতে যাচ্ছি। কিছু কিছু জায়গায় আমাদের হচ্ছে ইনহেরিটেন্স, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম বোধহয়, ডিএনএ আরএনএ কে ইনহেরিটেন্স ক্যারি করতে পারে বা মিউটেশনের স্পেস দেয়। আমরা দেখলাম যে দুইটাই স্লো প্রসেসের ইভলিউশনের জন্য বা মিউটেশনের জন্য স্পেস ক্রিয়েট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিউটেশন বা কিছু চেঞ্জেস ইন্ট্রোডিউস হচ্ছে। তো এখন এই সবগুলো যদি আমি দেখি, তো আমাদের যে প্রসেস হিউম্যান জিনোম প্রজেক্টে যেটা, সেটা হচ্ছে আমার কিছু অল্টারেশন অফ ডিএনএ বা কিছু অল্টারেশন অফ জিনোম আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটাও আমাদের অ্যাড্রেস করতে হবে। আমার এটা ইজ বিট কমপ্লিকেটেড। আর আমরা জানি যে আমাদের রিপ্রোডাকশন সিস্টেম কি মিউসিসের থ্রুতে হয়। মিউসিস আরো বেশি কমপ্লিকেটেড, আমরা একটু পরে সেটা দেখবো, সেল ডিভিশন চ্যাপ্টারটা আমরা যখন পড়বো। তো এখানেও কিছু মানে জিনিস যেটা দেখা যায়, আমাদের কিছু কিছু ফেনোমেনন থেকে আমার প্যারেন্টের ক্যারেক্টারিস্টিক্স পাস হয়ে যাচ্ছে, কিছু পাস হচ্ছে, কিছু থাকছে না, কিছু সাপ্রেস ছিল ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে কোনো একটা জেনারেশনে গিয়ে এক্সপ্লিসিট হতে পারে, কিছু হচ্ছে এক্সপ্লিসিট হয়তো ছিল, সেগুলো আমরা অলরেডি দেখতে পাবো। এরকম অনেকগুলো কমপ্লিকেটেড কেস এখানে অ্যারাইজ হয়। তার মানে জিনোমিক অল্টারেশন অ্যাকচুয়ালি হ্যাপেন্স। আর ইভলিউশন, যেটা আমরা অলরেডি বলছিলাম, যে ইভলিউশনের থ্রুতে আমার মিউটেশনের একটা স্পেস থাকতে হবে, ইভলিউশন থিওরিগুলো সেটাই বলে। তো এখন কোথায় কোথায় এই জিনিসগুলো হতে পারে? আমাদের যেমন ইউক্যারিওট সেলে আমাদের ডিএনএ কোথায় কোথায় আছে,
ক্রোমোজোমে আছে, নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়ার ক্রোমোজোমে। ডিএনএ আবার আমরা দেখে আসছি কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আবার প্ল্যান্টের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ভেতরেও ডিএনএ ছিল, যদি আমরা রিকল করতে পারি সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। সেল স্ট্রাকচার আমরা এটা দেখে আসছি। তাহলে আমাদের এই সবগুলো ডিএনএ অ্যাড্রেস করতে হবে না জিনোম প্রজেক্টে? আর ইভলিউশনের থ্রুতে যেহেতু মিউটেশন হচ্ছে, তাহলে ইভলিউশনের যে চেঞ্জগুলো সেগুলো অ্যাড্রেস করতে হবে। সো অ্যাকচুয়ালি এই হিউম্যান জিনোম প্রজেক্টটা এত বেশি ইজি না, এটা অনেক বেশি কমপ্লিকেটেড। এখন এটা অনেক ভাবে আমার কিছু কম্পেয়ার করে করে স্টাডি করতে হয়, আমরা নাম্বার দেখে দেখে স্টাডি করতে হয়। কিছু হচ্ছে সেলের ক্রোমোজোমের নাম্বার বা ক্রোমোজোমের ওরিয়েন্টেশনের উপর থাকে। সব মিলে আমার হচ্ছে একটা খুব কমপ্লিকেটেড প্রজেক্ট হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। ইজ দ্যাট রাইট? তাহলে যে কোনো অর্গানিজমের জিনই হচ্ছে পার্ট অফ দেয়ার ডিএনএ আর কিছু কিছু ক্ষেত্রে আরএনএ। তাহলে ওটার জন্য ওরিয়েন্টেশন হিউজ হতে পারে, হিউজ পসিবিলিটি। এবং অর্গানিজম যত কমপ্লেক্স হবে তত কমপ্লেক্স হচ্ছে তার ডিস্ট্রিবিউশন হতে পারে। এই জন্য এই প্রজেক্ট থেকে আমরা আউটকাম several hundreds, thousands, millions, billions outcomes আসলে আমরা পাবো। Alright, does it make sense to you guys? আমরা মোটামুটি কি একটু বুঝতে পেরেছি? আমরা বোধহয় এই পর্যন্ত। জি ম্যাম, বুঝতে পারছি। You don't have any question for me here regarding this chapter? ম্যাম পরে নেক্সট ক্লাসে জানাবো যদি কোনো প্রবলেম হয়। That makes sense. তাহলে আমাদের ক্লাস পাচ্ছি আমরা, নেক্সট ক্লাস একটা পাবো আর একটা ক্লাস পাচ্ছি, দুইটা ক্লাস পাবো। আর যার মধ্যে একটা আমাদের কি হবে? এক্সাম হবে। তাহলে আমরা এক্সামটা প্রথমে স্টার্ট করব, এরপরে আমাদের মিড টার্মের রিলেটেড কিছু ডিসকাশন থাকবে। আপনারা রাইট টাইমে জয়েন করবেন, ওকে? অলরাইট, তাহলে আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টারটা আমাদের হচ্ছে সেল ডিভিশন। আপনারা নেক্সট ক্লাসে আমাকে পড়ে বলবেন অ্যাকচুয়ালি কার কোন জায়গায় প্রবলেম আছে। অলরাইট, অলরেডি উই নো দিস থিংস। হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আমরা একটু ডিসকাস করেই আসলাম যে আমার ডিএনএ এর একটা পার্ট হচ্ছে তার জিন। এখানে ওরিয়েন্টেশন পসিবিলিটি হিউজ, অনেক রকম ওরিয়েন্টেশন থাকতে পারে। এরপরে আমরা কি দেখলাম যে কোডন ট্রিপ্লেটের সেট সেট মিলে এক একটা নেচার বা এক একটা জিনিস মিন করবে। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আমরা আইডিয়া পেয়েছি কি জিন যে ডিফারেন্ট ওরিয়েন্টেশনের জন্য তার মধ্যে যে নাইট্রোজেনাস বেস সেগুলোর ওরিয়েন্টেশনের জন্য ডিফারেন্ট হয় এবং তাদের মিনিংও ডিফারেন্ট হয়। ঠিক আছে, তাহলে এই ডিকোড করাটা ইজ এ হিউজ টাস্ক। আর আমি যদি একটা লোয়ার লেভেল স্পেসিস আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা আরেকটা সেল যে নিচে দেখা যাচ্ছে, তো ডিএনএ এক জায়গায় না বিভিন্ন জায়গায় থাকে। কিছু থাকে ক্রোমোসোমাল ডিএনএ, কিছু অন্য কোনো অর্গানেলের ডিএনএও থাকতে পারে, তাদেরকেও এখানে ডিকোড করতে হয়। ইটস এ হিউজ থিং অ্যান্ড হিউজ প্রজেক্ট, রাইট? আমরা যদি একটু দেখে আসি পিক্টোরিয়াল ভিউতে, এখানে আমরা দেখতে পাবো এই যে একটা ডিএনএ দেখতে পাচ্ছেন, সবার মধ্যে ডিএনএ আছে, রাইট? জি ম্যাম। এখন এই ডিএনএ গুলো কি মিন করে, কোনটা ওরিয়েন্টেশনের জন্য কি কি মিনিং আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখা যাচ্ছে যে এটার অ্যাকচুয়ালি শুধুমাত্র ওর ওরিয়েন্টেশন না, ওর ফিনোটাইপ না, ওর উপর এনভায়রনমেন্টের ইফেক্ট এবং কোন ইফেক্টটা কি ধরনের কাজ করে। যেমন প্ল্যান্টের সানলাইট থেকেও ফুড প্রডিউস করতে পারে। এরকম কিছু কিছু ইউনিক নেচার, এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে থ্রু আওয়ার জিন, রাইট? আর ক্রোমোজোম যদি আমরা দেখি, ক্রোমোজোম হচ্ছে খুবই কমপ্লিকেটেড, যেটাকে ভাঙলে আমরা কি দেখতে পাবো অলরেডি আমরা এই ভিউটা চিনি, তাই না? সবাই জানি। এই যে কোডগুলো এখানে দেখা যাচ্ছে একটার পর একটা একটার পর একটা, এরপর বেস পেয়ার যে দুটো তৈরি হলো একটা একটা নিয়ে, এরপর ওই বেস পেয়ারের পর
আরেকটা বেস পেয়ার, ওটার পরে আরেকটা বেস পেয়ার, এটারও তো আলাদা নামে নিয়েছে। এখন এই যে একটা স্ট্র্যান্ড থেকে আমরা দেখলাম বেস পেয়ারের একটা পার্ট, সেটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন, সেগুলোর আবার এখানে কি কথাটা আমরা দেখলাম ভ্যারিয়েন্স, সেগুলো আবার অ্যাকচুয়ালি একরকম না, এই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে আবার অন্য কিছু দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারে। সেটার মিনিংটা কেমন হবে? হিউজ টাস্ক, তাই তো? সবগুলো মিনিং অবশ্যই আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি, কিন্তু হচ্ছে আমার কোন ওরিয়েন্টেশনটা চেঞ্জ হলে কি হতে পারে কিছু কিছু জিনিস আমরা এখন হয়তো জানি। তো আমাদের ফিনোটাইপের উপর কি ধরনের ইফেক্ট করবে সেগুলো আমরা জানি। তাহলে এখন আমরা যেটা দেখতে পেলাম একটু আগে, আপনি প্যারেন্ট ধরেন নর্মাল হাইটের, কিন্তু সেখান থেকে যে ন্যাচারাল বর্ন চিলড্রেন, তাদের মধ্যে কেউ কেউ খুব বেশি লম্বা হয়ে যেতে পারে, মাঝে মাঝে এরকম হয় না যে কারো কারো হাইট অনেক বেশি অ্যাবনর্মাল পর্যায়ে, কারো কারো আবার বেশ কম, সেটাও অ্যাবনর্মাল পর্যায়ে। সেই সবগুলো জিনিস এখানে অ্যাড্রেস করতে হবে অ্যাকচুয়ালি, যেগুলোকে আমরা গ্রোথ হরমোনের ইফেক্ট বলি, এটা আমরা একটু পরে দেখবো। এখানে একটা বেসিক জিনিস আপনাদের আইডিয়া দেওয়া দরকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল হচ্ছে যাদের মধ্যে ক্রোমোজোম যেটা থাকে পেয়ার আপ করে করে থাকে, এবং নাম্বারটা হয় ইভেন নাম্বার। টোটাল আমাদের যে হিউম্যানের আমি যদি দেখি 46 ক্রোমোজোম আমাদের আছে। এখন সেটার অ্যাকচুয়ালি 23 পেয়ার আপ করে করে করেছে 46 ক্রোমোজোম, যার মধ্যে একটা পেয়ার সেটা আমাদেরকে হতে পারে কি কি XX, হতে পারে XY, ডিপেন্ডিং অন ইউর সেক্স, যেটা মেল না ফিমেল তার উপর ডিপেন্ড করে, এবং সেটাই হচ্ছে রিপ্রোডাকশন সিস্টেমে পারফর্ম করে থ্রু মিওসিস। হতে পারে স্পার্ম, হতে পারে এগ, এগুলোকে আমরা বলি হ্যাপ্লয়েড। আর নর্মালি আমাদের পুরো লাইফ সাইকেল যে গভর্ন করছে সেটা হচ্ছে ডিপ্লয়েড সেল, যার মধ্যে আমরা ইভেন নাম্বার অফ ক্রোমোজোম পাই, তারা পেয়ার আপ করে করে থাকে 23 পেয়ার্স, টোটালি 46 ক্রোমোজোম আমরা দেখতে পারি ফর হিউম্যান বিংস। এই জিনিসটা একটু জানা দরকার ছিল। আর জানা দরকার ছিল যে আমাদের যে ক্রোমোজোম যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা পিকচারটা কেমন করে পাবো, নাম্বার অ্যানালাইসিসে এই জিনিসটা কেমন করে পাবো। এখন যে কতগুলো হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে যে রেজাল্টগুলো আমরা পেয়েছি, কিছু কিছু জিনিস আমাদের ফিনোটাইপের ডিটারমিনেশনে হেল্প করে, কিছু কিছু জিনোটাইপ, কিছু কিছু হচ্ছে আমাদের মিউটেশনের থ্রুতে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলোর আবার আলাদা মিনিং থাকবে। তো এরকম ডিফারেন্ট জিনের ডিফারেন্ট মিনিং থাকে, এবং সেই জিনগুলো মিলে একটা ডিএনএ তৈরি করছে। সেই ডিএনএ একসাথে হয়ে কি তৈরি করছে, আমাদের ক্রোমোজোম স্ট্রাকচারাল ওয়েতে তৈরি করছে, রাইট? এখন আমরা তো সবাই এই স্ট্রাকচারটা চিনি, যে অলরেডি আমাদের 2 চ্যাপ্টারে আমরা এটা দেখে আসছি যে কিভাবে ক্রোমোজোমের মধ্যে প্যাকড হয়ে থাকে ডিএনএ গুলো। আমার যে এখানে দেখতে পাচ্ছি যে হিস্টোন অক্টেমারের চারদিকে প্যাঁচানো প্যাঁচানো ডিএনএ স্ট্র্যান্ডগুলো, আর এটাকে আমি যদি জুমিং করি তাহলে ডিএনএ স্ট্রাকচার বা ডাবল হেলিক্সের স্ট্রাকচারটা দেখতে পাবো, মাঝখানে থাকে বেস পেয়ার। এখন আমরা যেটা এখানে ইন্ট্রোডিউস করতে চাই সেল সাইকেল, যে সেল ডিভিশনের থ্রুতে আমাদের কখনো কখনো ডেভেলপমেন্ট বা গ্রোথ হয়, কখনো কখনো কি হয় রিপ্রোডাকশন সিস্টেম কাজ করে। এটা বেসিক ব্যাপারটা হচ্ছে আমার ক্রোমোজোম ভাগ হয়ে যাওয়া 2 সেলে। এর মধ্যে আরো কিছু স্টেজ আছে যে ডিএনএ রেপ্লিকেট হয়, এরপর হচ্ছে সেলগুলো ভাগ হয়ে যায়। তো এগুলো বোধহয় আপনারা সেই স্কুল লেভেল থেকেই জেনে আসছেন না? যখন আপনারা হাই স্কুলে আসছেন মনে হয় তখন থেকে আপনাদের এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, যে সেল ডিভিশন কিরকম হয়, কি কি হতে পারে, মাইটোসিস, মিওসিস, এইগুলো স্টেপ বাই স্টেপ কি কি হতে পারে, সেগুলো আপনারা মানে আপনার স্ট্যান্ডার্ড যাই হোক না কেন, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনই আপনার হোক না কেন, সবাই এটা ইন্ট্রোডিউস করে ফ্রম হাই স্কুল লেভেল, রাইট? আমাদের এখানে যেটা হাই স্কুল স্ট্যান্ডার্ড লেভেল, সেটা থেকে আমরা এটা ইন্ট্রোডিউস করি। সেখানে আমরা যদি দেখি আমার মাইটোসিসের যে ডিভিশনগুলো, সেগুলো আমরা অলরেডি সবাই জানার কথা। প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই জিনিসগুলো আমরা জানি।
কিন্তু এর আগের প্রিপারেশনটাও আমরা হয়তো সবাই জানি যে ইন্টারফেস বলে একটা স্টেজ ছিল যেখানে প্রিপারেশন টাইম হয়। এরপরের স্টেজটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেখানে অ্যাকচুয়ালি সেলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এর মাঝখানের প্রসেসগুলো হচ্ছে অ্যাকচুয়াল সেল ডিভিশন। এখন আমরা যে সেল ডিভিশনের থ্রুতে আমাদের গ্রোথ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে মোস্টলি মাইটোসিস। অলরাইট, এই প্রসেসটা শুরু হওয়ার আগে যে প্রিপারেশন টাইম সেটাকে আমরা বলবো ইন্টারফেস অফ সেল ডিভিশন। ইন্টারফেসটা কি? সেলের প্রিপেয়ার্ড হতে থাকবে যে ও অ্যাকচুয়াল সেল ডিভিশনে যাচ্ছে কিনা। সবচেয়ে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হয় G0 স্টেজে। G0 বলে একটা স্টেজ থাকে যেটা হচ্ছে সাইক্লিক একটা স্টেজ। একটা সেলকে সে দেখবে, একটা সেলকে দেখে একটা সিস্টেম, যে সিস্টেমটা সেল ডিভিশনকে ডমিনেট করে, সেই সিস্টেমটা ডিসিশন নেবে if this cell is ready to go for a cell division or not. না হলে বের হয়ে যাবে সেলটা, আর হলে ইনিশিয়াল স্টেজে বা ইন্টারফেসে চলে আসবে। ইন্টারফেস যদি আমি দেখি, ইন্টারফেসই মেজরিটি অফ সেল ডিভিশনের যে প্রসেস, সেটা ইন্টারফেসটা শুরু হয় অ্যাকচুয়ালি কোত্থেকে? G1 স্টেজ থেকে। কেউ কেউ এটাকে ফার্স্ট গ্যাপ বলে, কেউ কেউ এটাকে গ্রোথ 1ও বলে। তো G1 ফেজ যেটা থাকে সেটাই হচ্ছে আমার এখন যে রেপ্লিকেশন, ক্রোমোজোমগুলো সেলুলার কিছু কন্টেন্টগুলো অলরেডি ডুপ্লিকেট হয়ে যায়, ক্রোমোজোমগুলো এনার্জি পাচ্ছে, ক্রোমোজোমের যে ডিএনএ সেটা এখন রেপ্লিকেট হবে। এই রেপ্লিকেশনের জন্য যে এনার্জি বা প্রিপারেশন টাস্ক সেটা এখানে হচ্ছে G1 স্টেজে। ঠিক আছে, G1 স্টেজটা ইম্পর্টেন্ট কেন? কারণ ক্রোমোজোম রেপ্লিকেট হওয়ার জন্য ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের যে সেলগুলো। তো ডিএনএ রেপ্লিকেশন না হলে অ্যাকচুয়ালি আমার ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যেতে পারবে না। এই ডিএনএ রেপ্লিকেশনটা ম্যাম হয় একটা পরের কোয়েশ্চেন স্টেজে, ছিল। এস যে ফেজটা আমার। ইয়েস, ম্যাম আমাদের কি কোনো কারণে সেল ডিভিশন অফ হয়ে যেতে পারে? অফও হয়ে যেতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। আমরা একটু পরে দেখবো যে যদি এটা যে কমান্ড বা জিনর যে সিস্টেমটা ঠিক মতো যদি কাজ না করে, বা এখানে যে ধরনের এনজাইম, কোএনজাইম, হরমোন এগুলো কাজ করছে, নর্মাল গ্রোথ হরমোন কি আমাদের গ্রোথ বা ডেভেলপমেন্টকে কন্ট্রোল করছে, এখানে যদি কোনো ইমব্যালেন্স তৈরি হয় সেটা হতে পারে জেনেটিক্যালি মিউটেশনের থ্রুতে, আবার হতে পারে হচ্ছে কি নর্মালি কোনো একটা অকারেন্সের জন্য, এনভায়রনমেন্টাল ইফেক্টের জন্য। আমরা একটু পর দেখতে পাবো যে বিভিন্ন ধরনের এক্সপোজারও এখানে কাজ করতে পারে। বাট উই ওয়ান্ট টু সে যে হ্যাঁ, এখানে কিছু অ্যাবনর্মালিটি ইন্ট্রোডিউস হতে পারে। একটা স্টেজে গিয়ে কিন্তু আসলে গ্রোথ হরমোনটা স্টপ হয়ে যাবে, বা গ্রোথ হরমোন আর আমাদের কাজ করবে না। একটা এজের পরে গিয়ে আর আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টের হারটা, রেশিওটা কমে আসে, কোনো একটা স্টেজে গিয়ে এটা স্টপ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম হয়। এখন যেটা প্রিপারেশন টাইম বা G0 যে আমার ফেজটা, সেটা G0 সাইকেল অ্যাকচুয়ালি একটা, এই সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। সেটা অ্যাসেস করে বা সেখানেই কাজ করে যে আমাদের কন্ট্রোল সিস্টেম বা ওই সেল ডিভিশনের যে কমান্ড সিস্টেমটা কাজ করে, সেই ডিসিশন নেয় ইজ ইট গোয়িং টু বি ডিভাইডেড অর নট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এরপরে G1 ফেজে যেটা হলো যে আমার কিছু কন্টেন্ট হয়তো ডুপ্লিকেট হচ্ছে, যে আলাদা হয়ে যাবে, ক্রোমোজোমের যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য এনার্জি সেটা আমরা এই স্টেটে পাবো। এরপরে যে এস ফেজে যে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন। মনে আছে ডিএনএ রেপ্লিকেশনে কি কি হতো? ডিএনএ রেপ্লিকেশন একটা ফর্ক তৈরি হতো, দুইটা স্ট্র্যান্ড ভেঙে যেত, এবং রেপ্লিকেশনের একটা স্টেজে আমরা জানি যে সেন্ট্রাল ডগমা অফ লাইফ আমাদেরকে কি বলে, আমরা পাবো একটা এমআরএনএ থেকে আবার প্রোটিন সিনথেসিস হয়। এই পুরো ব্যাপারটা থেকে আমার কি আইডিয়া পাওয়া গেল যে এস যে ফেজটা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। রেপ্লিকেশন আবার 3 রকম হতে পারে, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, ডিফ্রাক্টিভ। এখন এই রেপ্লিকেশনের স্টেজের উপর ডিপেন্ড করে যে আমরা এখান থেকে এমআরএনএ পাচ্ছি কিনা। এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ডিএনএ সিনথেসিস হয় এবং রেপ্লিকেশন হয়। ঠিক আছে, এরপরের ফেজটা হচ্ছে G2 ফেজ।
রেপ্লিকেশন হওয়ার পর ডিএনএ প্রপার্টি ঠিক আছে কিনা, এখন আমার সেল যে ডিভিশন হবে, সেলে যে ধরেন আমার লাইফ টাইমে তো ইভলিউশন ইন্ট্রোডিউস হওয়ার কথা না, তাই না, বা মিউটেশন ইন্ট্রোডিউস হওয়ার কথা না, জেনেটিক মিউটেশন। এভলিউশন থিওরি আমাকে কি বলে, আমি যখন পাস করব ট্রেন্ড তখন মিউটেশনের জন্য একটা স্পেস থাকে, বাট আমার লাইফ টাইমে আমার যে নেচার সেটা অলমোস্ট সেম থাকার কথা, এত বেশি চেঞ্জেস এখানে আসবে না। তাহলে এই জন্য G2 ফেজটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে কোনো এরর হয়েছে কিনা সেটাও চেক করবে, এটাও কিন্তু একটা চেক পয়েন্ট আছে। এখানে অনেকগুলো স্টেটে আমরা একটু পরে দেখবো যে কতগুলো চেক পয়েন্ট আছে, সবগুলো ইম্পর্টেন্ট। এই চেক পয়েন্টগুলো থ্রুতে ডিটারমাইন হয় ইজ ইট আ নর্মাল সেল ডিভিশন অর নট, ইজ দেয়ার সাম অ্যাবনর্মালিটি ইন্ট্রোডিউসিং ইন ইউর সেল ডিভিশন অর নট। এগুলো সবগুলো চেক পয়েন্ট যদি ঠিকভাবে কাজ করে, কমান্ড সেন্টার ঠিকভাবে কাজ করে, তাহলে আমরা প্রপার লাইফ সাইকেল দেখতে পাবো, আদারওয়াইজ উইল হ্যাভ প্রবলেম, রাইট। তাহলে G2 ফেজে আমার চেকলিস্ট থাকে যে এরপরে আমার অ্যাকচুয়াল সেল ডিভিশনে যাওয়ার আগে আমার সবকিছু ঠিক আছে কিনা, যে রেপ্লিকেশন হলো ডিএনএ সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, আর ক্রোমোসোমগুলো এখন আমরা দেখবো যে ডিফাইন্ড হয়ে যায়। এখন আমরা দেখবো মাইটোসিস, রিয়েল মাইটোসিসে আসছে। মাইটোসিসের কতগুলো ফেজ, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। এরপরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এখন আমরা প্রোফেজ যদি দেখি, প্রোফেজে কি হলো, আমার মনে আছে যে সেলের যে একটা অর্গানেল ছিল সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের কাজ কি ছিল, ম্যাম ডিভিশনে হেল্প করা ম্যাম। এক্স্যাক্টলি, সেল ডিভিশনে হেল্প করা। সেল ডিভিশনও কিভাবে হেল্প করে, ওর যে মাইক্রোটিউবুল সেগুলো মাঝখানে মেকানিক্যাল সাপোর্ট দেয়, আর সেন্ট্রিওল গুলো কি দুইটা আলাদা টার্মিনালে চলে যায়, দুইটা টার্মিনাল ফাইন। তো আমরা যদি দেখে আসি একটু আগে যে আমাদের অনেক যে প্রিপারেশন স্টেজ ছিল, লাস্ট স্টেজে G2, সেখানে আরেকটা জিনিস হয়, G2 অ্যাসেসমেন্ট শেষে সেলের মাঝখানে যে সাপোর্ট থাকে আমাদের মেকানিক্যাল সাপোর্ট কি থাকে, সাইটোস্কেলিটন, তারা ভেঙে যায়, ডিসমেন্টেলড হয়ে যায়, মানে হচ্ছে এখন আর সাইটোস্কেলিটন নেই, নাও আমার স্কেলটা একটু রিজিড না। এখন রিজিডিটি কে দেবে, ওই যে মাইক্রোটিউবুলস ছিল আমার সেন্ট্রোজোমে, ওরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন ওরা একটু মেজর, আর সেন্ট্রিওল দুইটা পোলে থেকে দুইটা আলাদা পোল ডিফাইন করে ফেলছে, এটাই হচ্ছে আমার প্রোফেজ। আর প্রোমেটাফেজে কি হবে, নিউক্লিয়াসের যে আলাদা ডেফিনিশনটা আস্তে আস্তে নিউক্লিয়াসটা অস্পষ্ট হয়ে আসছে বা ফেড হয়ে আসছে, আর এখন ক্রোমোজোম গুলো একেবারে ডিফাইন, যে ওরা এখন দুইটা টার্মিনালকে দেখতে পেয়েছে, এটা হচ্ছে প্রোমেটাফেজ। মেটাফেজ স্টেজে কি হলো, এখন হচ্ছে ক্রোমোজোম গুলো মাঝখানে চলে আসছে, ওরা এখন ভাগ হবে, ভাগ হয়ে দুই দিকে যেতে হবে, তাই তো। ক্রোমোজোম যে মাঝখানে অ্যাটাচ থাকে সেন্ট্রোমিয়ার দিয়ে, সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হতে হবে, এই জন্য সেন্ট্রোমিয়ারটা মাঝখানে চলে আসছে পুরো, আর দুইটা পোলকেও রিকগনাইজ করে ফেলেছে আগের স্টেজে। মেটাফেজ স্টেজ থেকে বের হয়ে যাওয়ার সময়টা কি, অ্যানাফেজ। এখন কি হলো, সেন্ট্রোমিয়ার বরাবর দুইটা ক্রোমোজোম ভাগ হয়ে গেল, ভাগ হয়ে টার্মিনালের দিকে তারা চলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানাফেজ। যেটাকে আমরা বলবো যে ক্রোমোসোম যে ভাগ হয়ে গেল তাদেরকে এক একটাকে আমরা বলবো সিস্টার ক্রোম্যাটিড, তারা চলে যাচ্ছে কি দুইটা ডিফারেন্ট পোলে। এখন টেলোফেজ যে স্টেজ, টেলোফেজে এখন নিউক্লিয়াসটা ডিফাইন হয়ে গেল, দুইটা পোলে যে ক্রোমোসোম চলে গেছে তারা সেম ক্যারেক্টারিস্টিক্স দুই দিকেই, এবং হচ্ছে এখন ক্রোমোসোম থেকে ক্রোম্যাটিন আমরা দেখতে পাচ্ছি, ক্রোম্যাটিন ফাইবারগুলো, যে আর ক্রোমোসোমের ডেফিনিট স্ট্রাকচার নেই, আর চারদিকে কি একটা মানে ইউক্যারিওট সেলের একদম চারদিকে নিউক্লিয়াসটা আলাদা হয়ে বোঝা যায়। এই গেল টেলোফেজ। এরপর হচ্ছে সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস কি, এখন পুরো সেলটা এন্টায়ার সেলই দুই ভাগে ভাগ হয়ে যাবে। যদি প্ল্যান্ট সেল হয়, প্ল্যান্ট সেলে কি থাকতে হয়, দুইটা আলাদা সেল ওয়াল দিয়ে আলাদা থাকতে হয়। সেল ওয়াল মানে হচ্ছে আমার পলিমার অফ মনোস্যাকারাইডস, পলিস্যাকারাইডস যেগুলো থাকবে সেগুলো আসবে মাঝখানে, যারা ওয়াল তৈরি করবে, আর দুইটার আমার কি থাকবে, সেল ওয়ালের পরে থাকতে হবে কি সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা অ্যানিমাল সেলেও থাকবে, সব ধরনের সেলেই থাকবে, যে মাঝখানে দুইটা মেমব্রেন তৈরি হলো দুইটা আলাদা সেলের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাইটোকাইনেসিস।
আর বাকি যে অর্গানেল তারাও 2 ভাগে ভাগ হয়ে 2 সেলে চলে যাচ্ছে। ম্যাডাম এই যে এখানে প্ল্যান্ট সেলটা যে মাঝখানে গোলজি ভেসিকলস দেখাচ্ছে ওটা কি ম্যাডাম ওই ভেসিকলটা যেটা হচ্ছে গোলজি বডি থেকে বের হয়? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ওরাও আস্তে আস্তে হচ্ছে কনভার্ট হয়ে হয়ে যে আমার পলিস্যাকারাইড সেগুলো তৈরি করছে। আচ্ছা এজন্য ওটাকে প্যাকেজিং সেন্টার বলা হতো গলগি বডিস, তাই না? জি ম্যাম। এরপরে আসেন যে অ্যাকচুয়ালি আমি যে পুরো প্রসেসটা দেখলাম সেখানে মোস্ট টাইম কোথায় স্পেন্ড হয়েছে? ইন্টারফেসে। ইন্টারফেসেও আমার কয়টা স্টেট ছিল? G1 S G2। আর অ্যাকচুয়াল মাইটোসিসের টাইম কিন্তু অনেক কম, তার মধ্যে আবার সাইটোকাইনেসিসের জন্য হাফ টাইম চলে যাবে। আমরা যদি টাইম হিসাবে দেখি, আমি যদি 24 আওয়ার সাইকেলে দেখি তাহলে অ্যাকচুয়াল মাইটোসিসের টাইম কিন্তু খুবই কম, নিয়ারলি 1 আওয়ার। তাহলে 1 আওয়ারের মধ্যে আবার সাইটোকাইনেসিস থাকে। অ্যাকচুয়াল মাইটোসিস খুবই কম সময়। মেজরিটি আমার স্পেন্ড হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাসেসমেন্ট, চেক, রিচেক, ক্রস চেক। আর শুরু হয়েছিল কোথেকে? জি0 স্টেট থেকে। সেটা একটা সাইকেল ছিল আমার, ওই সাইকেল অ্যাসেস করে ইজ দিস সেল ইজ গোয়িং টু বি ডিভাইডেড অর নট। আমরা যদি এখন ভেরিয়েশন দেখি, টোটাল ভেরিয়েশনটা এখানে এই যে কতগুলো পয়েন্ট আছে আমার, একটা জি0 স্টেটে যে অ্যানালাইসিসটা হয় সেটাও ইম্পর্টেন্ট এবং সেখানে অনেকে কাজ করে। জি0 যে অ্যাসেসমেন্টে সেলটা গ্রোথের জন্য প্রিপেয়ার কিনা, বা সেলের যে অর্গানেলগুলো ভাগ হবে তার জন্য আমার ম্যাটেরিয়াল আছে কিনা, আমার এনাফ নিউট্রিয়েন্ট আছে কিনা, সেলের যে বেসিক প্রপার্টি সেখানে কোনো ড্যামেজ আছে কিনা, যেটা মেনলি আমাদের জন্য ডিএনএ, সেখানে কোনো ড্যামেজ আছে কিনা, বা সেলের যে নিউট্রিয়েন্ট সেগুলো সাফিসিয়েন্ট কিনা, এই সবগুলো জি0 যে সাইকেল, অ্যাসেসমেন্ট সাইকেলে আমার টোটাল অ্যাসেসমেন্টটা হচ্ছে। এরপরে আমার ইন্টারফেসে গিয়ে সেলটা ঢুকে যাচ্ছে, তার মানে এটা একটা চেকলিস্ট বা চেক পয়েন্ট। এরপর জি1 এ গিয়ে তার এনার্জি নিতে হচ্ছে কার জন্য? ডুপ্লিকেশনের জন্য, হচ্ছে আমার ডিএনএ সিনথেসিসের জন্য। ডিএনএ সিনথেসিস হওয়ার পরে যাচ্ছে কি জি2 স্টেটে। জি2 স্টেটে আবার আরেকটা অ্যাসেসমেন্ট হচ্ছে, এরকম কিছু ক্রস চেক হচ্ছে যে আমার যে রিপ্লিকেশন হলো ডিএনএ সেটা অ্যাকচুয়াল ডিএনএ রিপ্লিকেশন কিনা, এখানে কোনো ধরনের কোনো মিউটেশন আসছে কিনা। যদি আসে তাহলে কি এটা আমার এখানে নেসেসারি? আমার একটা লাইফ টাইমে আসার কথা না, আসছে কিনা, আসলে পরে কেন আসছে, আমি এরপরে আর ফার্দার ডিভিশন যাব না যদি এসে থাকে। এটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম। এরপরে যখন সাইটোকাইনেসিস হয় তখন আমার তার আগে দিয়ে আমার আরেকটা ক্রস চেক হতে পারে যে অ্যাকচুয়ালি আমার সবকিছু ঠিক আছে কিনা এখানে, তাহলে আমি 2টা সেল হচ্ছি না হচ্ছি না। এর মধ্যে কোনো একটা জায়গায় যদি ল্যাকিংস থাকে, গ্রোথ হরমোনের ল্যাকিংস এর জন্য আমার কিছু কিছু অ্যাবনর্মালিটি আমরা দেখি, যেটা হচ্ছে অনেক বেশি হাইট হয়ে যেতে পারে কারো কারো, কারো কারো খুব কম হাইট হয়ে যেতে পারে কম্পেয়ার টু প্যারেন্টস, যদিও তাদের পুরো জেনেটিক থেকে এটা ছিল না, কিন্তু ইন্ট্রোডিউস হয়ে যেতে পারে ডিউ টু ল্যাক অফ অর এক্সেসিভ গ্রোথ হরমোন বা অ্যাবনর্মালিটিস ইন গ্রোথ হরমোন। আর এছাড়াও আরো অনেক ধরনের চেঞ্জেস আসতে পারে, সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে মোরালেস আমরা কতগুলো চেক লিস্ট দেখলাম, এর যে কোনো একটা চেক পয়েন্ট যদি কাজ না করে তাহলে কি হবে? তাহলে এই রেজাল্ট গুলো খুবই কি বলবো সিভিয়ার হতে পারে। What are those severities? One should be tumor. এটার চেক লিস্টে বা আমার কন্ট্রোল সিস্টেম যদি কোনোভাবে কাজ না করে, কোনোভাবে সেলের কোনো চেঞ্জ, বা এটা জেনেটিক্যালি হতে পারে, অন্যভাবেও হতে পারে, যদি ইন্ট্রোডিউস হয়ে যায় তাহলে নর্মাল যে সাইকেল আমার উপরে যাচ্ছে, নর্মাল ডেভেলপমেন্ট, সেদিকে না গিয়ে মানে একটা সেল থেকে 2টা সেলের পরে সিস্টেম অফ সেল বা টিস্যু সিস্টেম ফর্ম করলো, এটা না হয়ে অ্যাবনর্মাল সেল ডিভিশনের দিকে যাচ্ছে, মাল্টিপল সেল হয়ে যাচ্ছে একসাথে, কোনো কন্ট্রোল সিস্টেম এখানে কাজ করছে না। সেটা প্রথম স্টেজে, সেটা হচ্ছে টিউমার। এটা যদি কোনোভাবে আর কন্ট্রোলের দিকে নিয়ে আসা না যায়, অ্যাবনর্মাল সেল ডিভিশন হতেই থাকে, সেটা চলে যেতে পারে ক্যান্সার।
এটা হচ্ছে আনফরচুনেট একটা ইভেন্ট, এবং সেটা আমরা যদি একটু ভালো করে দেখি যে নর্মাল আর ক্যান্সার সেলের যে চেঞ্জেসগুলো, তাহলে আমরা দেখবো যে নর্মাল সেলের কোনো অ্যাবনর্মালিটি বা চেক পয়েন্ট কোনো একটা জায়গায় বা কন্ট্রোল সিস্টেম কাজ না করার জন্য এটা হচ্ছে। এটা হতে পারে যে এক্সেসিভ গ্রোথের জন্য বা অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের জন্য, দুই রকম হতে পারে। একটা নিউপ্লাজিয়া বলি, একটা হচ্ছে ড্যাসপ্লাজিয়া বলি, আমরা যেটাই হোক না কেন, দুইটা ফেনোমেনন এখানে, অ্যাবনর্মাল গ্রোথ আর একটা হচ্ছে কি অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট, যেটাই ইন্ট্রোডিউস হতে পারে। এখন আমরা যদি দেখি যে ক্যান্সার অ্যাকচুয়ালি কি কি কারণে হতে পারে। একটা সেল থেকে হতে পারে, আমরা যেটা দেখলাম কখনো কখনো মিউটেশনের থ্রুতে হয়ে আসে বা কোনো ইনফেকশন থেকে হতে পারে। এটা আমার পরের কজ, যে এক্সটার্নাল ইফেক্টের কারণে হয়তো কোনো কারণে ইনফেকশন হয়ে গেল, বা ইন্টারনাল ইফেক্টের জন্য ইনফেকশন মাঝে মাঝে হয়ে যেতে পারে, এটা একটা কজ। আবার হতে পারে কি আমার কেমিক্যাল রিয়াকশন, কোনো কেমিক্যাল আমি বেশি নিয়ে ফেলছি, কোনোভাবে আমার বডিতে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেজন্য হতে পারে। আরেকটা মানে এক্সপোজারের জন্য হতে পারে, সেটা কি কি রেডিয়েশন এক্সপোজার। যারা যারা প্ল্যান্ট রেডিও অ্যাক্টিভ প্ল্যান্টগুলোতে কাজ করেন, আমরা জানি যে এনার্জির একটা বড় সোর্স আমার এখন বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থেকে আসে। পাওয়ার প্ল্যান্টে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যদি আমি দেখি, তাদের একটা কিছু ডোজ থাকে যেটা স্টকাস্টিক একটা থাকে, ইনস্টকাস্টিক, দুই ধরনের ইফেক্ট থাকে, যেটা হেলথ ফিজিক্সে আমরা একটু দেখে আসছিলাম। হেলথ রিলেটেড যে ডিভিশনগুলো তারাও এটা নিয়ে কথা বলে। কিছু থাকে লং টাইম এক্সপোজারের জন্য, অনেক বছর ধরে ওই জিনিসটা আপনার ভেতরে এক্সপোজার রয়ে গেছে, তারপরে গিয়ে একটা ইফেক্ট আসতে পারে, অথবা ইমিডিয়েট ইফেক্টও হতে পারে। সেটা হচ্ছে দুইটাই রেডিয়েশন এক্সপোজার। হুট করে বেশি রেডিয়েশন এক্সপোজ হয়ে গেলে এই ইফেক্ট আমরা দেখতে পাই মাঝে মাঝে, আবার অনেক বছর ধরে একটু একটু করে এক্সপোজার হলেও দেখা যায়। তো যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করেন তাদের জন্য মানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের ডোজ থাকে, যে কে কতগুলো ডোজ নিতে পারে উইদিন হেলথের লিমিটে থেকে, সেটার একটা চার্ট থাকে, সেই অনুযায়ী ওয়ার্কার অ্যাসাইন করতে হয় ওইসব প্ল্যান্টে। অনেক দেশে এই প্রোটোকলটা হয়তো মানে না অনেকে, তার জন্য যেটা হয় যে এক্সপোজারের জন্য আমরা মাঝে মাঝে কিছু আনফরচুনেট ইভেন্ট দেখতে পাই। ম্যাম এই যে ইফেক্ট, এটাকে জেনারেশন আফটার জেনারেশন রান করে রেডিয়েশনের ইফেক্টটা? কুড বি, আপনার যদি মিউটেশনের থ্রুতে ইন্ট্রোডিউস হয়ে যায় একবার, বা আপনার যখন আপনার যেটা আপনি রিপ্রোডাকশন সিস্টেমে আপনার হ্যাপার সেল তৈরি হচ্ছে, একটু পরে আমরা যেটা দেখব, ওইখানে যদি কোনোভাবে ইন্ট্রোডিউস হয়ে যায় এই চেঞ্জটা, তাহলে আপনার ভেতরে যদি এক্সপ্লিসিট না হয়, নেক্সট জেনারেশনে গিয়ে দেখা যেতে পারে। ভেরি আনফরচুনেট ইভেন্ট, বাট ইট মাইট হ্যাপেন। এরকম তো নাগাসাকিতেও হয়েছিল ম্যাডাম, ওই যে হ্যাঁ, sorry? হিরোশিমা নাগাসাকিতে যে নিউক্লিয়ার বোমটা ফালাইছিল, এখানে যে রেডিয়েশনটা হয়েছিল, হ্যাঁ, যার কারণে তাদের জেনারেশন নেক্সট জেনারেশনে অনেকেই প্রতিবন্ধী হচ্ছিল। হ্যাঁ, কারণ এটা হিউজ একটা রেডিয়েশন ইফেক্ট ছিল। ওই সময়ের যদি আপনি সিচুয়েশনটা একটু রিকল করার চেষ্টা করেন, যে কয়েকদিন ওরা কিছুই দেখতে পায়নি, সানলাইটই দেখতে পায়নি। জি ম্যাম। না, এটা একটা হিউজ এক্সপোজার ছিল। দ্যাট ওয়াজ ভেরি আনফরচুনেট অ্যান্ড ভেরি ফুলিশ অফ ম্যানকাইন্ড, যেটা আমাদের হিউম্যান বিং এর নিজেদের মধ্যে সেন্সিটিভিটির অভাবে কাজটা হয়েছে অ্যাকচুয়ালি। এটা হিউজ একটা রেডিয়েশন এক্সপোজার ছিল, যেটা কখনোই ঠিক হয়নি। আর এটার ইফেক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা যেটা আমি বললাম যে ইট মাইট হ্যাপেন, এর জন্য বিভিন্ন ধরনের ডিজিজও দেখা যায়, যার মধ্যে একটা খুব আনফরচুনেট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেল ডিভিশনে কোনো রকম কন্ট্রোল সিস্টেম না থাকা, এটাও একটা ইফেক্ট। এটাও রেডিয়েশন এক্সপোজার থেকে আসতে পারে। ঠিক আছে, তো আরো অনেক ধরনের গ্রোথ হরমোনকে এফেক্ট করে, আর বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টকে এফেক্ট করে ফেলে এই এক্সপোজারগুলো। এটার যে চার্ট আছে, আমরা ওই চার্টের মধ্যে থেকেই অ্যাকচুয়ালি ওয়ার্কার অ্যাসাইন করতে হবে বা করা উচিত। ওর বাইরে গিয়ে আমার কোনো ধরনের রং স্টেপে যাওয়া উচিত হবে না। এটা হচ্ছে নর্মাল সেন্সে, কিন্তু আমরা জানি যে বেশিরভাগ কান্ট্রি এটা প্রোটোকলগুলো মেনটেন করতে পারে না।
অলরাইট, এটা ছিল আমাদের মাইটোসিস। এরপর আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমাদের আর সেল ডিভিশন কি টাইপের হতে পারে এবং কোথায় হয়। আমরা এরপরে সেল ডিভিশন আবার দেখতে পাই রিপ্রোডাকশন সিস্টেমে। সেটাও আবার কেমন হতে পারে, দুই রকম হতে পারে, একটা সেক্সুয়াল একটা অ্যাসেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল কি সরাসরি একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়ে যাওয়া, এবং এটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন ট্রেন্ড পাস করা। এটা একটা যে প্যারেন্ট সেল ছিল সেখান থেকে যে ডটার সেল তৈরি হলো, তাদের প্রপার্টি তাদের ফাংশন সিমিলার থাকে। এখানে এটাকে আমরা অ্যাসেক্সুয়াল সাইকেল বলি, যে শুধুমাত্র সরাসরি ডিভিশনের মাধ্যমে চেঞ্জটা আসছে। কিছু কিছু থাকে সেক্সুয়াল সাইকেল, সেক্সুয়াল সেল রিপ্রোডাকশন সিস্টেম, যেটা হয় যে সেলগুলো আমাদের হিউম্যান বিং এর ক্ষেত্রে আমি যদি রিকল করতে পারি, প্রথমে ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েডটা রিপ্রোডাকশনে যাবে, এরকম হচ্ছে আমাদের সিস্টেম। এরকম অনেকের ক্ষেত্রে দেখা যায়, যদিও আমাদের লাইফ সাইকেল কি ডিপ্লয়েড ডমিনেন্ট, এটাও সম্ভব। রিপ্রোডাকশন সিস্টেম আমরা অলরেডি রিপ্রোডাকশনটা ফিচার অফ লাইফে দেখে আসছি। আমাদের এখন যেটা রিকল করা সেটা হচ্ছে রিপ্রোডাকশন হতে পারে কি কি, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুই রকমই হতে পারে। অ্যাসেক্সুয়াল হলে সরাসরি ডিভিশনের মাধ্যমে হয়ে যাবে এবং তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স পাস হয়, সেক্সুয়াল হলেও ক্যারেক্টারিস্টিক্স পাস হতে হবে, রাইট? এখন আমরা যদি দেখি হিউম্যান বিং, আমি অলরেডি যেটা বললাম ডিপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল, কিন্তু আমাদের যখন রিপ্রোডাকশন সিস্টেমে আমরা যাব সেটা আবার হ্যাপ্লয়েড ডমিনেন্ট। ওই সময় গিয়ে আমরা যদি দেখি যে মেল ফিমেল বেস করে স্পার্ম বা এগ, তারা কিন্তু হ্যাপ্লয়েড সেল, এরা নতুন করে গ্যামেট যে সৃষ্টি করবে বা জাইগোট তৈরি করবে, সেই জায়গাতে আবার ডিপ্লয়েড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জন্য ডিপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল, যে আমাদের অল থ্রু লাইফ আমরা ওটাই ডিপ্লয়েড ডমিনেন্ট, শুধুমাত্র রিপ্রোডাকশনটা হ্যাপ্লয়েড সেল আমরা দেখতে পাচ্ছি। আর কিছু কিছু সেল থাকে আবার হ্যাপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল, ফ্রম বিগিনিং টিল এন্ড ওরা ফেস করতে পারে। এখন হচ্ছে ওদের আবার জাইগোটটা ডিপ্লয় যেটা হয় যে মিটিং সিস্টেমের থ্রুতে কিছু চেঞ্জেস আসে, কিন্তু বেশিরভাগই আপনার হ্যাপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল ওদের ক্ষেত্রে দেখতে পারি। কোন একটা স্টেটে আবার ডিপ্লয়েড সেল হয়ে যেতে পারে, আবার সে চেঞ্জ হয়ে হ্যাপ্লয়েড সেল হয়ে যাবে। এটা হচ্ছে যে সেলগুলো মানে যে অর্গানিজমগুলো পুরো লাইফ সাইকেলের ম্যাক্সিমাম সময়টা দেখে আসছে হ্যাপ্লয়েড ডমিনেন্ট সেল, তাদেরকে আমরা হ্যাপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল বলবো। আমাদের মতো অর্গানিজম যারা ডিপ্লয়েড সেল লাইফের বেশিরভাগ সময় দেখে আসছে, তাদেরকে আমরা বলবো ডিপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল, রাইট? আমরা যদি দেখি এখন আমাদের মতো যে অর্গানিজম গুলো বা অ্যানিমাল ওয়ার্ল্ডে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের হচ্ছে ডিপ্লয়েড ডমিনেন্ট লাইফ সাইকেল বাট হ্যাপ্লয়েড ডমিনেন্ট রিপ্রোডাকশন সিস্টেম, যেটা দেখতে পেয়েছি। হ্যাপ্লয়েড সেল ওই সময়টাই হচ্ছে থ্রু মিওসিস আমাদের সেল ডিভিশনটা তখন হবে। মিওসিস হচ্ছে আরেক ধরনের সেল ডিভিশন, যেটা আমরা দেখতে পাবো একটু পরে, এটা নিয়ে আলোচনা করব। মিওসিসের আবার অনেক রকমের টাইপ থাকে, মিওসিস 1 এবং মিওসিস 2। এটা আমাদের ক্ষেত্রে হয় হিউম্যান বিং এবং আমাদের মতো আর যারা আছে তাদের ক্ষেত্রে। মিওসিস 1 এরও আবার সাবডিভিশন থাকে, প্রোফেজ, টেফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সবগুলোর 1 এ আন্ডারে। আর মিওসিস 2 এর আন্ডারেও আমরা এরকম কিছু কিছু ফেসেস দেখতে পারি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি একটু কুইক লুক দিয়ে যাই, যদি কারো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে? আমি যদি মিওসিস 1 একটু কুইক লুক দিয়ে যাই, মিওসিস 1 এর আমার যে যে স্টেপগুলো আমি একটু আগেই বললাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, দুইটা সবগুলোই হবে। তো সেখানে একটা জায়গায় প্রোফেজ 1টা হচ্ছে আমার এখানে খুব ইম্পর্টেন্ট, যে জায়গায় আমার ক্রসিং ওভার বলে একটা ফেনোমেনন এখানে হতে পারে। ক্রসিং ওভার কি? ট্রেন্ড এক্সচেঞ্জ করা। যেমন দুইটা ক্রোমোজোম, দুই রকম ক্রোমোজোম, তারা একটা ক্রোমোজোমের একটা পার্ট আরেকটা ক্রোমোজোমের আরেকটা পার্ট কাছাকাছি এসে তারা একটা থেকে ভেঙে আরেকটার ভেতর চলে যাবে। মানে ডিএনএ বা জিনের একটা পার্ট আমার ক্রোমোজোমের থ্রুতে এক্সচেঞ্জ হয়ে গেল।
এই জিনিসটাকে আমরা বলি ক্রসিং ওভার। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এক্সচেঞ্জ হয়ে যাওয়া, ক্রসিং ওভার। যদি আমরা দেখি এখানে খুব ভালো পিকচারে দেখানো আছে দুইটা দুই কালার, যদি ক্রোমোসোম দুইটা একটা আরেকটার পাশাপাশি আসে তাহলে এই প্রোফেজ 1 স্টেটে গিয়ে কি হয়, যে এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটার একটা পার্ট এক্সচেঞ্জ হয়ে গেল। প্রথমে কি দে পেয়ার আপ টুগেদার, দুইটা আলাদা আলাদা পেয়ারের ক্রোমোসোমের একটা একটা ক্রোমাটিড কাছাকাছি এসে পেয়ার আপ করলো এবং ওই পার্টটা চেঞ্জ করলো, মানে ডিভাইডেড হয়ে একটা পার্ট আরেকটার সাথে, ওই প্রথমটার পার্ট দ্বিতীয়টার সাথে অ্যাটাচ হয়ে গেল। দিস ইজ কল্ড ক্রসিং ওভার, and this crossing over happens in this prophase 1 phase. ঠিক আছে, তাহলে মিউসিস 1 এ আমরা যেটা দেখলাম, মিউসিস 1 এর ফ্রেম যেটা সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেল, যে এখানে ডিএনএ এর একটা পার্ট বা জিনের যে পার্টের এক্সচেঞ্জ সেই জিনিসটা এখানে হওয়া সম্ভব। তো এখানে অনেকগুলো সাব ডিভিশন আমরা দেখতে পারি ফেসের। তো এই সবগুলো সাব ডিভিশনের একটাই টার্গেট, ক্রসিং ওভারের মতো কিছু ফেনোমেনন। আর এখন কি হবে, প্রোফেসে নর্মালি যেটা হয়, প্রোফেসে আমরা রিকগনাইজ করব যে এখন আমার ক্রোমোসোমগুলো ডিফাইন স্ট্রাকচার হতে হবে, সেল ডিভিশন আমার শুরু হচ্ছে। সেটা মিয়োসিসের মাইটোসিসের মতোই প্রোফেস 1 এ প্রথমে শুরু হয়ে গিয়েছিল। এখন মেটাফেসে গিয়ে কি হবে, মেটাফেসে যখন সেল ডিভিশনের শুরুতে যেটা হয়েছিল যে সেন্ট্রিওলগুলো দুদিকে চলে গিয়ে টার্মিনাল ডিফাইন হয়ে গিয়েছিল, এখন ক্রোমোসোমগুলো মাঝখানে চলে আসবে, যে সেন্ট্রোমিয়ার থাকে মাঝখানে, তাদেরকে এখন দুই ভাগে ভাগ হতে হবে। দুই ভাগে ভাগ হওয়ার জন্য তারা মাঝখানে চলে আসবে, দুইটা টার্মিনাল কিন্তু আলাদা। এখন মেটাফেজের যদি আমি একটু চেঞ্জ দেখি, মেটাফেজ মাইটোসিসে যেটা ছিল আর মিয়োসিস 1 এর যে মেটাফেজ 1, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওর আগে দুইটা মাঝখানে ভাগ হয়ে গিয়েছিল মেটাফেজ ফর মাইটোসিসে সেন্ট্রোমিয়ার থেকে, আর এখানে দুইটা ক্রোমোসোম আলাদা হয়ে যাচ্ছে, ক্রোমোসোমগুলোই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে একটা সেট অফ ক্রোমোসোম একদিকে আরেকটা সেট অফ ক্রোমোসোম আরেকদিকে। ঠিক আছে, তাহলে মেটাফেজ অফ মাইটোসিস আর মেটাফেজ 1 অফ মিয়োসিস 1 যে ডিফারেন্স সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দুইটা টার্মিনালে এখন ক্রোমোসোমগুলো চলে যাবে। সেটা কোথায় হবে, পরের যে ফেসে, পরের ফেসটাতে, পরের ফেসে টার্মিনাল ওয়াইজ আলাদা আলাদা হয়ে যাবে, যে মিয়োসিস 1 এ দুইটা ক্রোমোসোমই আলাদা আলাদা হয়ে দুই দিকে চলে গেল, কিন্তু ক্রোমোসোমগুলো তখনও ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড হয়নি। ঠিক আছে, মিয়োসিস 2 তে গিয়ে আমরা হ্যাপ্লয়েডটা দেখতে পাবো। এরপর টেলোফেজ কি হয়, যে ঠিক আছে নিউক্লিয়াস ডিফাইন হয়ে যায় চারদিকে, এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে সাইটোকাইনেসিস হবে, যে সেলই দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা কি আর আজকে সময় পাবো? আমার মনে হয় না। At the end of our lecture, we will see meiosis 2 and haploid and diploid issues in our next class. All right? Okay, ma'am. বের হয়ে আসি। আপনাদের কোনো প্রবলেম না থাকলে আমরা রেকর্ডার অফ করে ক্লাসে Can you do that? Yeah.